তপা অফিস শেষে ফেরার পথে লাইব্রেরিতে এসেছে, কিছু বই কেনা দরকার। ফেসবুকে এখন খুব একটা থাকা হয় না। মেসেঞ্জার নানাজনের নানা প্রশ্ন করে, বেশিরভাগই ব্যক্তিগত প্রশ্ন। অনেকে ব্লক করে দিয়েছে বিরক্ত হয়ে। অন্যের ব্যক্তিগত বিষয়ে কিছু মানুষের আগ্রহের এমনিতেই শেষ নেই, তার উপর ওটা তো বলতে গেলে হট টপিক, ডিভোর্স। আবার কবিরের মতো দর্নাঢ্য ব্যক্তির সাথে এসবে যে বব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভীষণ অশোভন এসব প্রশ্ন তারা বোঝে না, নাকি এ পরিমিতিবোধ তাদের নেই সেটাই তফা বুঝতে পারে না। অফিসের পরে দর্পণের সাথে সময় কেটে যায়, তবে ছুটির দিনে একটু একঘেয়েমি দূর করার জন্য বইয়ের পাতায় চোখ বোলানো যেতেই পারে। সুস্থ একটা বিনোদন হয় এতে, নিজেকে খানিকটা গুছিয়ে নেওয়ার অবসরও পাওয়া যাবে। এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট বইটায় চোখ পড়ল। একবার বাংলা অনুবাদ পড়েছিল, কিন্তু অনেক সংক্ষিপ্ত ছিল সেটা। আজ ইংরেজি বইটা পেয়ে বেশ ভালো লাগছে। জীবনানন্দ আর রবীন্দ্রনাথের কবিতার বই নিল দুটো। এরপর রিসিপশনে আসতে একটা পরিচিত মুখের দেখা পেয়ে যায়। কথা রাফিদি আগে বলল, আপনি এখানে দেখা হয়ে যাবে ভাবিনি। কেন, আমার কি লাইব্রেরিতে আসা বারণ নাকি? তখন পাল্টা প্রশ্নে খানিকটা অপ্রবৃত হলো রাফিদ, তবে হাস্যোজ্জ্বল মুখে বলল, তা হবে কেন? বাসে শুনলাম আপনি অফিসে। দর্পণের সাথে দেখা হয়েছিল, তখনই শুনেছি তাই। তবে আবার কিছুটা অপ্রস্তুত হলো। আজকাল সে সহজে কথা কেন যেন খুব বেশি সহজভাবে নিতে পারে না। ওর ব্যক্তিগত ক্ষোভের দায় কেন একজন নিরীহ মানুষের ওপর চাপাবে? তাই আবার সামলে নিয়ে বলল, কিছু মনে করবেন না। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি? তপা মৃদু হেসে বলল, ভালো। আপনি এখানে নিশ্চয়ই কাজে এসেছেন, আমি আসছি তাহলে। তপা বইয়ের দাম দিয়ে বেরিয়ে আসছিল। রাফিদ পিছন থেকে বলল, একটু দাঁড়ান প্লিজ, আমিও বাসায় যাব, একই জায়গায় যাব। আপনার যদি আপত্তি না থাকে একসাথেই যেতে পারি। তপা একটু ভেবে সম্মত হলো। রাফিদও একটা বই নিয়ে একসাথে বেরিয়ে আসে। বিয়ের ফটোগ্রাফি করতে তাহলে চলেই এলেন? হ্যাঁ, কি আর করা, তাছাড়া আবার মাকে সাথে নিয়ে এসেছি। ও, শুনেছিলাম সাইদা আন্টি আর আপনার মায়ের মধ্যে পুরনো যোগসূত্র আছে। অত বিস্তারিত কিছু জানি না। হাঁটতে হাঁটতে কথা বলে এগিয়ে যাচ্ছে দুজনেই। এই সময়টা কিছুটা ভিড়ভাট্টা থাকে। অফিস বেরোত মানুষজন, কেনাকাটা করতে আসা মানুষজনের। হ্যাঁ, আমার নানার সমান নানা ছিলেন ভাই, তাই আন্টির সাথে মার সম্পর্কটা কাজিনের চাইতেও ফ্রেন্ডের মতো ছিল। আরেকটা বিষয় হলো, আমার মা সাইদা আন্টির প্রতি একটা কারণে ভীষণ কৃতজ্ঞ। তবে সৌজন্য রক্ষার্থে আগ বাড়িয়ে কারণ জিজ্ঞেস করলো না, কিন্তু রাফিদ নিজ থেকে বলল, বাবা ওই গ্রামে গিয়েছিলেন কাজের সন্ধানে, তখনই মার সাথে পরিচয় হয়, তারপর প্রণয়। এবার সেই প্রণয়কে পরিণয়ে রূপ দিতে আমার নানা ছিলেন প্রধান প্রতিবন্ধক। তো সেই সময় সাইদা আন্টি বেশ বড় ভূমিকা পালন করে। উনি বয়সে 1 বছরের ছোট হলেও তার বিয়ে হয়ে গিয়েছিল ততদিনে। তিনি নানাকে রাজি করিয়েছিলেন। আমার নানা এক কথার মানুষ ছিলেন, তাই রীতিমতো দুঃসাধ্য একটা কাজ তিনি করেছিলেন। বাহ, সেই সময় লাভ ম্যারেজ? নিশ্চয়ই আন্টিকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তা তো অবশ্যই। আঙ্কেল এসেছেন? বাবা না, উনি ভীষণ ব্যস্ত মানুষ। রাফিদ যেন কিছুটা অন্যমনস্ক হয়ে গেল খানিকটা। রাফিদ মনে মনেই বলল, ভবিষ্যতে অনেকটা রোবটের মতো হয়ে যাবে। জানলে মা কি তখন তাকে বিয়ের জন্য এতটা ড্যাম্পারেট হতো? জিজ্ঞেস করতে হবে একদিন। দুই পুরনো সখী বহুদিন পরে কাছাকাছি হয়ে পুরনো স্মৃতি জাপি খুলে বসেছে। সেই শৈশব কৈশোরের হিরণ্ময় স্মৃতি। হঠাৎই সাইদা বললেন, আমার মেয়ে দুইটা মানুষটার জান ছিল। বড় মেয়ের বিয়েটা দিয়েছিল খুব ধুমধাম করে। এখন তো সে নেই। আমি জানি সে বেঁচে থাকলে সোমার বিয়েটাও সেভাবেই দিতে চাইতো। আমারও বয়স হয়ে গেছে এখন, অত আর খেয়াল রাখতে পারি না। তবুও চেষ্টা করছি মানুষটার ইচ্ছে যতটুকু পূরণ করা যায় সম্ভব। শিরিন দেখলেন তার চাইতে বয়সে ছোট হলেও বয়সের ছাপ তার চাইতেও বেশি পড়ে গেছে সাইদার মধ্যে। স্বামীকে অসম্ভব ভালোবাসত সে। তাকে হারিয়ে জীবনের অনেক রঙই হারিয়ে ফেলেছে। মেয়েটার বিয়ে হয়ে গেলে আমার শান্তি, এরপর আমার আর কোনো পিছু টান নাই। তোর মেয়ে চলে গেলে একা কীভাবে থাকবি? সাইদা স্মিত হেসে বললেন, সেজন্যই তো বাড়িটা ভাড়া দিলাম। তপা মেয়েটা খুবই ভালো, তবে বড় দুঃখী। ওর ছোট্ট ছেলেটা কি যে আদরে। আমার সময় কেটে যাবে। হ্যাঁ, রাফিদের কাছে শুনেছি ওর কথা। ও ছেলেটা এখন কই রে? তুমি বসো, আমি মলিনাকে ডাকি। কিছুক্ষণ পরে মলিনা এলো দর্পণকে কোলে নিয়ে। শিরিন হাত বাড়াতে কোলে চলে আসে। তার নাকফুল শুয়ে শুয়ে দেখছিল, মুখে অবদ্ধ শব্দ, অথচ মনে হচ্ছে বাসাটুকু তিনি যেন বুঝতে পারছেন। রাফিদও ছোটবেলায় কোলে নিলে তার নাকফুল শুয়ে দিত। আজ শুক্রবার, অফিস নেই। তফা বসে বসে দর্পণকে খাওয়াচ্ছিল। দুপুর হয়ে গেছে। হঠাৎ করে হন্তদন্ত হয়ে সময় এলো। তফা আপু, তোমার কাছে একটা পেপার চাইতে এলাম। কি পেপার?
বিয়ের কনে? আসলে অনেক আমার সাথে দেখা করার জন্য পাগলামি শুরু করেছে। সে তো করবেই, হবু বউ বলে কথা। মজা করে বলল তপা। আপু প্লিজ মজা করো না তো, আজ বিকেলে আসবে, চা বাগানের দিকে যেতে বলেছে। কিন্তু মাকে সত্যিটা বলতে লজ্জা লাগছে। তুমি যদি তোমার কোনো দরকারের কথা বলে আমাকে নিয়ে বেরোনোর কথা বলতে খুব ভালো হতো। তপা দর্পণকে পানি খাইয়ে মুখ মুছে দিতে দিতে বলল, কিন্তু যার 3-4 দিন পর বিয়ে তাকে নিয়ে আমি আমার কাজে যাব, এই বিষয়টাও তো ভালো দেখাবে না। তাও ঠিক, তাহলে কি করব? তুমি বরং আন্টিকে বলেই দাও। একদম না, মা হয়তো কিছু মনে করবে না, কিন্তু আমার বলতে ভীষণ লজ্জা করছে। 2 দিন পরে বিয়ে আর আজ সে হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে। বিষয়টা আমি সরাসরি বলতেই পারবো না। তপা জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। দর্পণকে নিয়ে খানিকক্ষণ বাগানে হাঁটবে ভাবছে। এরই মধ্যে রাফিদকে দেখলো ক্যামেরা কাঁধে ঝুলিয়ে হেলে দুলে ভিতরে ঢুকছিল। তপা দর্পণকে কোলে নিয়ে সোমাকে বলল, চলো রুম থেকে বের হই। একটা উপায় বোধ হয় পেয়েছি। দরজা খুলে বেরিয়ে বাগানে নেমে এলো ওরা। রাফিদকে ডেকে তপা বলল, রাফিদ একটা কথা ছিল, আপনি কি ফ্রি আছেন আজ? আমি? কোনো দরকার? হ্যাঁ, আসলে দরকারটা সোমার। বলো সোমা। আসলে অনেক আসবে আজকে। অনেক মানে তোমার? হ্যাঁ, এর সাথে আমি ফ্রি থাকার সম্পর্ক কি? এবার তপা বলল, বিষয়টা আন্টিকে বলতেও লজ্জা পাচ্ছে। অন্য কোনো একটা অজুহাত দিয়ে বের হতে চাই, তবে সেরকম ফুক্ত কোনো অজুহাতও খুঁজে পাচ্ছি না, তাই আপনার কাছে এসেছি। আপনার প্ল্যানটা বলবেন? আপনি গিয়ে আন্টিকে বলবেন আপনি সোমার বিয়ের ফটোগ্রাফির জন্য কিছু লোকেশন খুঁজবেন। এখন তো ওয়েডিং ভিডিও বিয়ের ভেন্যুর বাহিরেই হয়। আপনি বলবেন একটু রেকি করে আসবেন। সোমার পছন্দেরও একটা বিষয় আছে, আপনার চেনাও নয় জায়গাগুলো, তাই ওকে সাথে নিয়ে যেতে চান। আমিও সাথে থাকবো। এটা বললে আন্টির কাছে হয়তো বিশ্বাসযোগ্য মনে হবে। বুঝলাম, ঠিক আছে, আমি বলছি আন্টিকে। দর্পণ যাবে? হ্যাঁ, আজ ছুটির দিন, ওর গোড়াও হয় না কোথাও এমনিতেই। আজ একটু ঘুরতে নিয়ে যাব। রাফিদ সহসাই খুশি হয়ে গেল। কখন যাচ্ছি? সোমা বলল, এই তো দুপুর খাবারের পরেই। আমরা একটু আগে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব। সোমার তৈরি হতে বেশ খানিকটাই সময় লাগলো। একটা লাল রঙের সালোয়ার কামিজ পরেছে। শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু মা সন্দিহান হতে পারে, তাই আর রিস্ক নিল না। তপা বেশ সাদামাটা পরিপাটি হয়ে বেরিয়েছে। দর্পণের কপালের উপরের দিকের এক কোণে কাজলের একটা টিপ দেওয়া বড় করে। সবাই মিলে একটা সিএনজি নিয়ে উঠে পড়ল। সিএনজি থেকে নেমে রাফিদ দর্পণকে কোলে নিল। আমি কিন্তু ওকে কোলে নিয়ে থাকবো বলে দিলাম। তপা হেসে বলল, ঠিক আছে, তবে ডিস্টার্ব করলে আমাকে দিয়ে দিবেন। কে ডিস্টার্ব করবে? দর্পণ? মোটেও না, আর করলেও ওইটুকু আমি সহ্য করে নিতে পারবো। তপা হেসে ফেললো এটা শুনে। কিছু দূর এগিয়ে যেতেই অনেকে দেখা মিলল। বেশ মিশুক ছেলেটা, সবার সাথে পরিচিতও হলো। বেশ বিনয়ী বলে মনে হচ্ছে। আপনারা আমাদের জন্য এত কষ্ট করে এসেছেন, আমার এখন কিছুটা লজ্জাই লাগছে। এরই মধ্যে আরশোকে কয়েকবার সোমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে ফেলেছে বেচারা। ওদের সময় দেওয়ার জন্যই রাফিদ তপাকে বলল, চলুন আমরা বরং ওদিকটাই যাই। দর্পণ সোনাটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে বিরক্ত হয়ে যাবে। তপা বুঝলো ওদের আলাদা করে সময় কাটাবার সুযোগ দেওয়ার জন্যই এই আমন্ত্রণ, তাই সেও পিছু নিল। দর্পণ বেশ মজা পেয়েছে আজ। ওরা হাসছে চা বাগানের পাশে সরু রাস্তা ধরে। জায়গাটা বেশ নিরিবিলি। দর্পণ প্রথম দিন রাফিদকে চিনতে পারেনি বলে কি ভীষণ মন খারাপ হয়েছিল ওর। সে জানে অতটুকু বয়সে মস্তিষ্ক স্মৃতি খুব বেশি সময়ের জন্য ধরে রাখতে সক্ষম হয় না। তবুও কষ্ট হয়েছিল, তবে সেও নাসরবান্দার মতো লেগেছিল। এখন বেশ বন্ধুত্ব হয়ে গেছে, একসাথে খেলাধুলাও চলে বেশ। রাফিদ তফাকে একবার দেখলো। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও তফার মধ্যে এমন কোনো কিছু একটা আছে যা তাকে খুব সহজে অসাধারণ করে দেয়, কিন্তু সেটা কি তা বুঝতে পারছে না। তবে নির্জন রাস্তায় এভাবে এই দুই সঙ্গীর হাঁটতে রাফিদের ভীষণ ভালো লাগছে। আচমকাই একটা খুব পুরনো দিনের বিখ্যাত লাইন ওর মাথায় এসে হানা দিয়ে গেল। এই পথ যদি না শেষ হয়। নিজের ভাবনায় সহসায় ভীষণ চমকে উঠল রাফিদ। দর্পণের খিলখিলিয়ে ওঠা হাসি ওর কানে প্রতিধ্বনি তুলছে। আপনার কি বৃষ্টি ভালো লাগে? রাফিদের প্রশ্নে আচমকা থমকে দাঁড়ালো তপা। নিজের কি ভালো লাগে তা তো কতদিন ধরে নিজেরই সেভাবে মনে নেই। এখন কি আলাদাভাবে ওর ভালো লাগা বলে কিছু অবশিষ্ট আছে? সে নির্বিকার ভঙ্গিতে উত্তর দেওয়ার চেষ্টা করলো। একটা সময় লাগতো, তবু গলাটা কি একটু কেঁপে গেল ওর। এক সময় কত কিছুই তো ভালো লাগতো। কবির কখনো ওকে জিজ্ঞেস করেনি ওর প্রিয় রং কি, কোন পোশাকে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আইসক্রিম চকলেট কতটা প্রিয়, রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে ওর কতটা ভালো লাগে। নিজের পছন্দ মতো রেস্টুরেন্টে নিয়ে যেত সবসময়, নিজের পছন্দের পোশাক নিয়ে আসতো। সেগুলো আদৌ কি ওর পছন্দ আছে কিনা কোনো দিনও জানতে চায়নি।
হুট পেলে কোনোদিনও রিকশায় বৃষ্টিতে ভেজা হয়নি ওর সাথে। ভেবেছে এসব লোকটা ভালোবেসেই এনেছে, তাই কখনো কিছু নিজেও বলেনি। রাফি তফার মুড বুঝেই বলল, জায়গাটা ভীষণ সুন্দর, দর্পণের সাথে আপনার কিছু ছবি তুলে দেই। তফা নিজের ভাবনার ওপারে গিয়ে বেরিয়ে এলো এই নির্জন চা বাগানে। প্রথমে আপত্তি করতেই যাচ্ছিল, ভাবছিল শুধু দর্পণের ছবি তুলে দেওয়ার কথা বলবে। পরক্ষণে মনে হলো এমন চমৎকার একটা পরিবেশে ছেলের সাথেও স্মৃতি থাকুক, দর্পণ বড় হয়ে দেখবে, তাই সম্মতি দিল। রাফিদ ক্যামেরা লেন্সে চোখ রেখে ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে যায়। পেছনে সবুজের সমারোহ, তফার পরনের কচি পাতার সবুজ রঙের শাড়ি যেন আলাদা মাত্রা যোগ করেছে প্রেমে। প্রকৃতির সবুজ যেন তফায় ম্লান হয়ে গেছে সহসা, সাথে মায়ের গালে দুহাত রেখে দর্পণের পৃথিবী বোলানো হাসি। এই জঞ্জালে ভরা পৃথিবীর বুকে যেন এক টুকরো সৌন্দর্যের বিচরণ। কি ভীষণ সুখী সুখী একটা ছবি। আরও কয়েকটা বার শাটার চাপল রাফিদ। ভঙ্গি বদলো হলো মা ছেলের, কিন্তু সেও অপার সৌন্দর্য অম্লান রইল। রাফিদের ইচ্ছে হচ্ছিল এই প্রেমের অংশ হতে, কিন্তু এতটা দুঃসাহস দেখাবার প্রবৃত্তি হলো না। মনকে শাসন করলো। কেন ইচ্ছেরা যেমন অবাধ্য হচ্ছে বারবার, সীমানা পেরোতে চাইছে কেন কে জানে। তবে অন্য আরেকটা আর্জি ঠিকই তফার কাছে পেশ করলো রাফিদ। দর্পণের সাথে আমার একটা ছবি তুলে দিতে পারবেন? তবে আবার এক মুহূর্ত দ্বিধা না করে বলল, অবশ্যই, ওকে নিন, আমি তুলে দিচ্ছি। দর্পণ রাফিদকে কোলে নিতে সে আগের ছবিগুলোর মতো একই রকম অঙ্গিভঙ্গি করতে লাগলো। সে মনে করেছে সামনে ওই যন্ত্রটা হাতে কেউ দাঁড়ালে তাকে এরকমই করতে হবে। রাফিদের ভীষণ মজা লাগলো বিষয়টা। তফা ছবি তুলে দিল। দর্পণ এই ছেলেটার সাথে ভীষণভাবে মিশে যাচ্ছে। কয়েকদিন পরে রাফিদ চলে যাবে, তখন বাচ্চাটা হয়তো আনমনেই খুঁজবে তাকে। আহারে, ছবি তোলা শেষে এগিয়ে যাচ্ছিল। আকাশে মেঘ করেছে, বৃষ্টিও নামতে পারে। তফা সোমাকে টেক্সট করলে ওদের কথা শেষ হলে যেন কল দেয়। আর একটু এগোতেই 2-3 জন কাপল দেখা গেল। আর একটু এগোতেই দেখলো ফ্যামিলি নিয়ে এসেছে চা বাগানে ঘুরতে। সেখানে একটা পরিচিত মুখ দেখতে পেল তফা। সে পাশ কাটাতে চাইছিল, কিন্তু শেষ মুহূর্তে চোখে পড়ে গেল। একটা 40 ঊর্ধ্ব মহিলা এগিয়ে এসে বলল, আরে তপা না, কেমন আছো? ভালো। ভদ্রমহিলা একবার রাফিদের কোলে দর্পণকে জরিপ করে নিয়ে বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। বেশ ভালো করেছেন, আমি ব্যস্ত, এখন যাই। বড্ড তাড়া তো তোমার? ডিভোর্সের জন্য তাড়া ছিল। ওর জন্য বুঝি? রাফিদকে ইঙ্গিত করে বলল কথাটা। রাফিদ আবার মুখ খুলল, দেখুন আপনি ভুল। তপা দৃঢ় গলায় রাফিদকে থামিয়ে দিল। প্লিজ রাফিদ, আমি কথা বলছি। ডিভোর্সের পরে আমি কি করেছি সেটা নিয়ে কোনো কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। একসময় দিয়েছিলাম, এখন আর দিব না। আমার জীবনে আমি কি করব না করব তার জন্য কোনো রকম কোনো জবাবদিহিতা আমি করব না। আর একটা কথা, কবিরের কথার সাথে তালে তাল মিলিয়ে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলে কিছু কার্যসিদ্ধ আপনার বা আপনাদের অবশ্যই হবে। তবে দিন শেষে বিবেকের আয়নায় একবার চোখ মেলে তাকিয়ে দেখবেন তো কতটা কদর্যতা আপনার মুখের অবয়বে ফুটে ওঠে। শীতল গলায় এতগুলো কথা বলে আর একটা মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো পথে হনহনিয়ে হেঁটে চলে গেল তপা। রাফিদ দর্পণকে কোলে নিয়ে একটু দৃঢ় পায়ে হেঁটে পিছু নিল। কিছু দূর এসে হাঁটার গতি স্লথ করলো তপা। রাফিদ এসে পাশে দাঁড়িয়ে বলল, উনি তো ভুল বুঝলো আপনাকে। জগতে বেশিরভাগ মানুষ অন্যদের বলি বুঝে রাফিদ। ঠিকঠাক বুঝতে পারলে মানুষের জীবনটা অন্যরকমই হতো। রাফিদ এই দর্শনের মানে বুঝলো না, তবে বলল, আপনি কিন্তু আমরা তো চাইলেই নিজেদের দিকটা ক্লিয়ার করতে পারতাম। ম্লান হেসে তফা বলল, তাহলে বলবো আপনি এখনো জীবনটা সেভাবে দেখেননি, আমি দেখেছি। আপনার ধারণা সত্যিটা বললে কি সে বিশ্বাস করতো না। অপাত্রে সত্য বলতে নেই। তাছাড়া আমি নিজের কাছে পরিষ্কার কিনা সেটাই আসল। বাকি দুনিয়া যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কিছুই আসবে যাবে না, যদি না কেউ একান্তই আমার শুভাকাঙ্ক্ষী হয়। তফা জানে না এই একটা জিনিস রাফিদের সাথে ভীষণভাবে মিলে গেছে। সে নিজেও এটা বিশ্বাস করে যে নিজের কাছে সে স্বচ্ছ কিনা। বাকিরা যা ভাবার ভাবুক, তাতে তার কোনো দায় নেই। কেন জানে না তফার প্রতি মুগ্ধতা বেড়ে গেল ওর। আপনার শেষের কথাটা আমিও মানি সবসময়, সেজন্যই লোকে আমাকে বেপরোয়া বলে। ওই মহিলাটা কবিরের কাজিনের ওয়াইফ, ওকে তোয়াজ করে চলে না সুবিধা নেই। ওরকম মানুষের সংস্পর্শে এলেই আমার গা ঘিনঘিন করে। এই মুহূর্তে তফার ফোনটা বেজে উঠল, আবারও অপরিচিত নম্বর। মনে হলো কলটা কবির করেছে এবং আজকের খবরটা এরই মধ্যে ওর কানেও চলে গেছে। কিন্তু এখন অনেক প্রয়োজনীয় কল আসে, তাই রিসিভ করলো। একটা বাচ্চা পোলাপানের সাথে শেষ পর্যন্ত। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আমার ছেলেকে আমি আমার কাছেই নিয়ে আসবো। কবিরের গলায় তফা দাঁতে দাঁত চাপলো। এরপর ঠান্ডা গলায় বলল, কবির, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অন্যকে ঠিক তার মতোই মনে করে। তুমিও তার বাহিরে না। আর ছেলেকে নেওয়ার ভয় দেখাও। তোমার ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু দেশে আইন আদালত বলেও একটা ব্যাপার আছে।
ডিভোর্স আটকাতে পারো নাই, এটাও পারবা না। তুমি যতই হম্বিতম্বি করো, আদতে তুমি একটা মেরুদণ্ডহীন মানুষ। তোমার সাথে কথা বলতে আমার রুচিতেও বাদে। বলেই কলটা কেটে দিল তপা। সাথে সাথে টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো। রাফিদ ডাকলো, এদিকে আসুন, ভিজে যাবেন। তপা কোনো রকম বলল, আমি দর্পণকে নিয়ে চাউনিতে দাঁড়ান, আমি একটু ভিজি। রাফিদ অনিচ্ছা সত্ত্বেও গেল, না হলে দর্পণ ভিজে যাবে। বাচ্চাটার ঠান্ডার ধাত আছে, গায়ে বৃষ্টির পানি লাগানো যাবে না এই সময়। ওরা যেতে জমজমিয়ে বৃষ্টি নামলো। তফার চোখ বন্ধ করে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে চোখের পাতায় বৃষ্টি শুয়ে যাচ্ছে, আটসাট করে বাঁধা খোপা ভিজে যাচ্ছে। অনতি দূরে দাঁড়িয়ে রাফিদ মহাবৃষ্টির মতো সেদিকেই তাকিয়ে আছে। ওর মাথায় একটা কবিতা ঘুরপাক খাচ্ছে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। বৃষ্টি নামলো যখন আমি উঠোনে পানি একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘ বৃষ্টিতে বা শিউলি গাছের তলে। আজানুকোষ ভিজিয়ে নিচ্ছ আকাশ শেষা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। কিন্তু মুখে বলার মতো সাহস সঞ্চয় করতে পারলো না। পাশে তপারে বন্ধুত্বটুকু যদি হারিয়ে যায়। আশ্চর্য, রাফিদ কোনোদিন ভয় পায়নি, এখন এই অচেনা ভয় কিসের? শুধু এটুকু বুঝতে পারে, তপাকে যা খুশি তাই বলা যায় না, মনের কথা হুট করে মুখে বলা যায় না। তপা সে জায়গাটা দেয় না কাউকে। একটা অদৃশ্য অথচ সুদৃঢ় প্রাচীর মেয়েটা চারপাশে আষ্টপ্রহর ঘিরে রাখে। যে প্রাচীরের প্রবেশপথ রাফিদের অজানা। হঠাৎ করেও তৃষ্ণা পেল। প্রাচীর ভেঙে ভিতরে তপাকে আবিষ্কারের প্রবল তৃষ্ণা, যেখানে একপালি সুখ হাতছানি দিয়ে ডাকছে রাফিদকে। ভুল ঠিক জানে না সে, শুধু জানে পতঙ্গ অনিশ্চয়তায় ঝাঁপিয়ে পড়ে। সে না হয় পড়ল বিষাদের নীলে, পড়ে পড়েই নাকি খাঁটি হওয়া যায়। সেও তাই করবে না হয়। সোমা বিয়ের জন্য ছুটিতে আছে, তাই তপা একাই অফিসে যাচ্ছে। আজ বেরুচ্ছিল, বাগানে শিরিনের সাথে দেখা হয়ে গেল। দর্পণকে কোলে নিতে নিতে তিনি বললেন, এখানে এই খোলামেলা পরিবেশে এসে অনেকটা সুস্থ হয়ে গেছি। তপা হেসে বলল, হ্যাঁ আন্টি, ঢাকায় তো বাড়ির সাথে এমন খোলামেলা বাগান আজকাল দেখাই যায় না। দর্পণের সাথেও খেলাধুলা করে ভালো লাগছে। রাফিদটা যে কবে বিয়ে করবে, বয়স আরও বাড়লে নাতি নাতনি হলে ওদের সাথে খেলতেই পারবো না। তপা আবারও হেসে বলল, আপনি কিন্তু এখনো অনেক ফিট আন্টি। আকাশে মেঘ করেছে। সেদিকে তাকিয়ে শিরিন এবার বললেন, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু ছেলেটা বিয়ের কথা শুনতেই পারে না। একটা গার্লফ্রেন্ড জুটিয়েছিল সারা জীবনে, তাও নেই। ক্যামেরার সাথে ওর প্রেম, কিন্তু ক্যামেরাকে তো আর বিয়ে করতে পারবে না। ওর বাচ্চা দেখার সাধ্য সহসা পূরণ হবে না। শিরিনের বলার ভঙ্গিতে তপা সশব্দে হেসে ফেলল। বুঝল রাফিদ এতটা প্রাণবন্ত স্বভাব মা এর কাছ থেকেই পেয়েছে। রাফিদ খুব ভালো মানুষ, ওর জন্য মেয়ের অভাব হবে না। সঠিক মেয়েকে চোখে পড়লে আপনা আপনি প্রেম হয়ে যাবে, বিয়েও করবে। তপা বেরিয়ে গেলে রাফিদ এলো এখানে। একটু আগে তপার প্রাণবন্ত হাসিতে ওর চোখ আটকে গিয়েছিল। এভাবে মেয়েটাকে হাসতে আজ প্রথম দেখল সে। এত চমৎকার যার হাসি, সে মেয়ে হাসে না কেন? ভীষণ অন্যায় এটা। তপার এক্স হাজব্যান্ডের উপরে ওর ভীষণ রাগ হলো। কেন এত যন্ত্রণা দিয়েছে মেয়েটাকে? এতটা গ্লানি নিয়ে তপা হাসতেই ভুলে গেছে। হাসির সাথে সে নিজের আর কি কি লুকিয়ে রেখেছে হৃদয়ের গহীন প্রকোষ্ঠে, রাফিদের ভীষণ জানতে ইচ্ছে করে। কোনোদিন তার থই পাবে তো? তোকে ঠেলাঠেলি করে ঘুম থেকে তোলা যেত না। আজকাল না ডাকতেই সকাল সকাল তোর ঘুম ভাঙছে দেখছি। মা, এর কথায় রাফিদ সচকিত হলো। সে এতক্ষণ গেটের দিকে তপার যাবার পানে তাকিয়েছিল। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। অপ্রতিভ হেসে মা এর দিকে তাকিয়ে বলল, অভ্যাস হয়ে যাচ্ছে। দর্পণকে দাও তো, ওকে ধরে ধরে হাঁটাই। রাফিদ দর্পণের দিকে হাত বাড়াতেই ঝাঁপিয়ে চলে এলো ওর কোলে। শিরিনের মনে হলো রাফিদেরও একদিন এমন একটা সন্তান হবে। কেমন যেন অন্যরকম একটা ছবি ফুটল তার চোখে। ভবিষ্যতের এক বাবার, সেটা তিনি দেখে যেতে পারবে তো? তোর বাবার কল নাকি তুই ধরছিস না? তোর জন্য ও একটা মেয়ে দেখেছে বলল। তোর হোয়াটসঅ্যাপে মেয়ের বায়োডাটা আর ফোন নম্বর আর ছবি দিয়েছে। তোকে দেখতে বলেছে। রাফিদের মুখ সহসা ম্লান হয়ে গেল। দর্পণকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল। তপার পরশুদিনের বৃষ্টিস্নাত বিষাদী মুখটা মনে পড়ল। চোয়াল শক্ত করে সে বলল, মা প্লিজ, বাবাকে বোঝাও। আমি এখন এসব ভাবছি না। আরে, একবার কথা বলে দেখতে ক্ষতি কি? দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তাছাড়া তোর পছন্দও তো হতে পারে। এখানে এসেছি আনন্দ করতে। উনি এখানেও আমার শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন কেন?
আচ্ছা, তোর ইচ্ছে না থাকলে থাক, কথা বলিস না। কিন্তু এমন করে রিয়্যাক্ট করিস না তো। দেখ বাচ্চাটা ভয় পাচ্ছে। রাফিদ দর্পণের দিকে তাকিয়ে দেখল, একরাশ বিস্ময় নিয়ে ওকে দেখছে সে। যেন সে অচেনা একজন। ওকে কখনো এভাবে রেগে যেতে দেখেনি অবদ্ধ শিশুটি। ঠোঁটের কোণে তাই কান্নার আভাস। রাফিদ সহসা নিজেকে সামলে নিল। আকর্ণ হেসে দর্পণের গালে, কপালে চুমু খেয়ে অভিমান ভাঙাতে ভাঙাতে বলল, আমি তোমাকে কিছু বলিনি বাবা। আমি ভালোবাসি তো বাবুটাকে। এক হাত নিজের কানের ডগায় ছুঁয়ে দর্পণের হাসি অনুকরণ করে হেসে বলল, সরি দর্পণ সোনা, রাফিদ অনেক সরি। তোমার সামনে আর কখনো রাগব না। প্রমিস। দর্পণ কি বুঝল রাফিদ জানে না, তবে সে মুখে কিছু অবদ্ধ শব্দ করে কিছু বলল, এরপর ওর সুন্দর হাসিটা হাসল। এই মেঘলা দিনে যেন এক ফালি সূর্যালোকের দেখা পেল রাফিদ সেই হাসিতে। শিরিন মুগ্ধ চোখে রাফিদ আর দর্পণের মধ্যে গড়ে ওঠা সম্পর্কটা দেখতে লাগলেন। লাঞ্চ আওয়ারে তপা দর্পণের সাথে ভিডিও কলে কথা বলল। এরপর মাকে একবার কল দিল। তপা, তুহিন চাইছে আমাদের বাড়িটা ডেভেলপারদের দিয়ে দিতে। বিল্ডিংয়ের কাজ শেষ হলে 8টা ফ্ল্যাট পাওয়া যাবে নাকি, সাথে বড় অঙ্কের টাকা। তপার সেদিন বৃষ্টিতে ভেজার পর থেকে এমনিতেই গা ম্যাজমেজ করছিল। তার মধ্যে এই ধরনের কথায় ওর মাথা ধরাটা বাড়ল। কিন্তু মা, তুমি বা বাবা কেউ তো এটা চাওনি। তাছাড়া তোমার এত এত স্মৃতির কথা বলতে সেসব। এখন বয়স হয়েছে। স্মৃতি ধরে রেখে আমার আর কাজ কি। চেষ্টা করেও তিনি নিজের কষ্ট লুকাতে ব্যর্থ হলেন। আমি তোর সাথে কথা বলতে বলেছিলাম, কিন্তু ও বলল, তোকে তো তোর অংশ বুঝিয়ে দেয়া হয়েই গেছে। এখন আবার অনুমতি নিতে হবে কেন? আসলেই তো, তপা এখন আর কি করতে পারে? ওর ছেলেবেলার কথা মনে পড়ল। ওদের ছোট্ট ছিমছাম সুখী একটা পরিবার ছিল। ছেলেবেলায় তো তুহিন এমন স্বার্থপর ছিল না। কবে থেকে সে এমন বদলে যেতে শুরু করেছিল? নাকি বীজটা আগে থেকেই ভেতরে ছিল, অঙ্কুরিত হতে সময় নিয়েছে? আরেকটা কথা তপা। মা কে ইতস্তত করতে দেখে তপা বুঝল সিরিয়াস কিছু বলবেন তিনি, এমন কিছু যা ওর পছন্দ নয়। বলো মা, তুহিনকে কবির কিসব যেন বলেছে? তোর সাথে একটা ছেলেকে নাকি দেখা গেছে ঘুরতে। এসব নিয়ে তুহিন খুব রাগারাগি করল। এবার আর তপা নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারল না। মা, ওই লোকের সাথে তোমার ছেলের এখনো যোগাযোগ আছে কেন? যার সাথে কোনো সম্পর্ক নেই, সে যা খুশি রংছং মাখিয়ে বললেই তোমরা সেটাকে ধরে নাচানাচি করবে কেন? আমি তোমাদের আপন না ওই লোকটা? তুই তো জানিস, কবিরের কাছ থেকে একবার 5 লাখ টাকা ধার নিয়েছিল তুহিন। সেটার শোধ করেনি। ডেভেলপারের প্রস্তাবটা কবিরই দিয়েছে। যেটুকু মেনে নিতে চাচ্ছিল, এখন মন পুরোপুরি বিদ্রোহ করে বসল তপার। তোমার ছেলেকে বলে দিও আমার কোনো বিষয়ে যেন সে নাক না গলায়, আমাকে কলও না করে। আমি জানি তুই বুদ্ধিমতী। ডিভোর্সের পরে এমনিতেই লোকে নানা কথা বলছে। এখন এসব কথা ছড়ালে তোর জন্য, দর্পণের জন্য আরো খারাপ হবে। তুই একটু সাবধানে চলাফেরা করিস। আমার টেনশন হয় তোকে নিয়ে। তিনি আবার আগের প্রসঙ্গে ফিরে গেলেন। মা, কে কি বলল, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি আর ভাইয়া কেন বলবে? তোমরা আমাকে চেনো না। এখন রাখছি, কথা বলতে ইচ্ছে করছে না। কল কেটে দিয়ে মাথা ডেস্কে ঠেকালো তপা। বিয়ের পরে ওই বাড়ি নিয়ে ওর তুলে রাখা সুখস্মৃতিগুলো শেয়ার করেছিল কবিরের সাথে। ওই সম্পর্ক তো কাগজে শুরু হয়েছিল, কাগজেই চুকে বুকে গেছে। একই মায়ের ঔরসে জন্মানো ভাইয়ের সাথে সম্পর্কটা কি করে শেষ করবে? কবির বা তুহিনের অবস্থান মানুষ হিসেবে একই মুদ্রার একটা পিঠেই। দর্পণও একদিন বড় হবে। দর্পণকে সে কোনোভাবেই স্বার্থপরতা, কপটতা শেখাবে না। ভালোবাসতে শেখাবে জগতের সমস্ত সৃষ্টিকে, সমস্ত কুৎসিত আর কদর্যতাকে ঘৃণা করতে শেখাবে সে। এই ভাবনা থেকে রাফিদের কথা মনে পড়ল। এমন মানুষও তো আছে যে অকাতরে অন্যের বিপদে এগিয়ে আসতে পারে, মন খুলে হাসতে পারে। শিরিন আন্টি পেরেছেন, সে কেন পারবে না? মনে মনে দোয়া চাইল তপা, আল্লাহ, আমার ছেলেটাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার শক্তি দাও আমাকে। আজ থেকেই সোমাদের আত্মীয়স্বজন আসতে শুরু করেছে। পরশু বিয়ে, বাড়িতে আলোকসজ্জা করা হচ্ছে। রাফিদ তদারকি করছে এসবের। ছাদে বিয়ে স্টেজ হবে, তার ডেকোরেশন সে দেখছে, কারণ ছবিতে কোন রংটা সুন্দর আসবে সেসব বিবেচনায় রাখতে হবে। ওয়েডিং ফটোগ্রাফি সে এবারই প্রথম করবে। এসবের জন্য যদি ছবি ভালো না হয়, তখন ওর ক্রিয়েটিভিটির উপরে প্রশ্ন আসতে পারে।
ক্রিয়েটিভিটি সাথে নো কম্প্রোমাইজ। তপা ধোয়া উঠা চা ভর্তি মগ হাতে ছাদে উঠে এসেছে। চোখে মুখে চিরাচরিত বিষণ্ণতা। এত আলোর মধ্যেও কেমন ম্লান মুখটা। রাফিদ কথা শুরুর জন্য এগিয়ে এসে প্রশ্ন করল, দর্পণ কোথায়? ঘুমিয়ে পড়েছে? রুমা আপুর ছেলের সাথে খেলছে। আজ মনে হয় না সহজে ঘুমাবে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম। কিছু মনে না করলে করুন। সোমা আপনাকে আপু বলে। আপনি? তপা মৃদু হেসে বলল, এটা জিজ্ঞেস করতে এত সংকোচ? একাডেমিক দিক থেকে আমি সোমার 2 ইয়ার সিনিয়র। রাফিদ মনে মনে বলল, মাত্র 2 বছর, অথচ আমার সাথে এমনভাবে কথা বলে যেন আমি সদ্য জন্মেছি। মুখে অবশ্য বলল না কথাটা, বরং বলল, না, শুনেছিলাম মেয়েদের বয়স জিজ্ঞেস করাটা নাকি অভদ্রতা। তাই আপনি হঠাৎ বয়সের মাপজোক নিয়ে পড়েছেন কেন জানতে পারি? এর উত্তরে কি বলা যায় ভাবছে রাফিদ। না মানে, সোমা তো আপু বলে, তাই আপনিও আপু বলতে চান? কি? একদম না। ভীষণ উত্তেজিত গলায় বলেই রাফিদ অপ্রতিভ হয়ে গেল। ধুর, মাথায় কেন কোনো কথা আসছে না। আসর জমানোর উস্তাদ, বন্ধুদের কাছ থেকে পাওয়া এই খেতাব দিয়ে সে এখন কি করবে? কেউ জানলে ওর মাথা কাটা যাবে তো। আমার নিজের আপু নেই তো, তাই আমি আপু ডাকায় স্বচ্ছন্দ নই। এই জন্য ভরকে গিয়েছিলাম, এই আর কি। কোনোরকমে এই একটা খোড়া অজুহাত মুখ দিয়ে বের করতে পারল রাফিদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি তপা ডাকুন, এখন যেভাবে ডাকেন, এত ফর্মালিটিজের কোনো দরকার নেই। রাফিদ আকর্ণ হেসে বলল, হ্যাঁ সেটাই। আমরা তো বন্ধুই এখন, তাই না? আপনি আমাকে তুমি করে বলবেন প্লিজ। তপা উত্তরে কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই রাফিদ ভীষণ দ্রুততার সাথে বলল, ও, আপনি হয়তো সংকোচ করছেন। আপনি একাই তুমি করে বলবেন, আপনি সম্বোধন করলে সংকোচ হবারই কথা। 2 তরফ থেকেই ওটা বাদ। হ্যাপি? এতগুলো কথা প্রায় এক নিঃশ্বাসে শেষ করল রাফিদ, মাঝে তপাকে কিছু বলার সুযোগ দেয়নি, তাতে বেঁকে বসতে পারে। রাফিদের আপাতত প্রধান উদ্দেশ্য তপার সাথে আরেকটু সহজ হওয়া। একজন সত্যিকারের বন্ধুর মতো পাশে দাঁড়িয়ে হৃদয়ের গভীর গোপন ক্ষততে কিছুটা যদি প্রলেপ দেয়া যায়, কিছু চমৎকার মুহূর্ত উপহার দেয়া যায় যদি, যেখানে কোনো ক্লেদ থাকবে না, কোনো বিষাদ থাকবে না, কেবল নিখাদ বন্ধুত্ব থাকবে। বন্ধু? হ্যাঁ, আপনি মানেন না? অন্তত শুভাকাঙ্ক্ষী কিন্তু ভাবতেই পারেন। মুখে মেঘের ছায়া নামল রাফিদের। তপা হেসে ফেলল, এমন অকপট বন্ধুত্বের প্রস্তাব সে কখনো পায়নি। প্রস্তাব নয়, বরং বন্ধুত্বের ঘোষণা ছিল এটা। যারা ওর মঙ্গল কামনা করে, তারাই তো শুভাকাঙ্ক্ষী, তাই না? জগৎ থেকে তপার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কমতে কমতে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তাছাড়া রাফিদ এতটাই বন্ধুসুলভ যে ওকে বন্ধু ভাবতে কোনো সমস্যাই হবার কথা নয়। শুভাকাঙ্ক্ষা নিয়ে কিছু মানুষ থাকুক না হয়, সাইদা আন্টি, সোমা, রাফিদ, মলিনা। আন্টির কাছে শুনেছি তুমি নাকি একসময় গিটার শিখতে, গানও। এখন গান করো না? তপার কথায় রাফিদের ভেতরে আনন্দের ফল্গুধারা বয়ে গেল। সে উচ্ছ্বসিত হেসে বলল, স্কুলে পড়ার সময় গিটারের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছিল। পরে ক্যামেরা হাতে উঠে গিটারকে রিপ্লেস করে দিল। তপার মনে হলো, পুরনো ভালোবাসার বিষয়কে ভুলে যাওয়া কতই না সহজ। নতুন একটা ভালোলাগা এসে কেমন আগেরটাকে আড়াল করে দেয়, কিছুদিন পরে আবার অন্য কিছু। স্মৃতির আয়নায় চোখ মেলে তাকালে পুরনো নিজেকে দেখলে কখনো শিহরণ জাগে ভেতরে, নস্টালজিয়া পেয়ে বসে একটু হাতড়ে হাতড়ে ছুঁয়ে দেখা হয় স্মৃতি। এরপর আবার ধুলোয় পড়ে থাকে সেটা। মানুষ ফিরে আসে বর্তমানে। পেছনে পড়ে থাকে ছেলেবেলার পুতুল, বল, গিটার, ব্যাট, কবিতার বই, খেলার মাঠ, স্কুল কলেজের বন্ধুরা, ডিবেট ক্লাব, কখনো রেওয়াজ শেখা হারমোনিয়াম, আরও কত কি। সঙ্গী হয় কেবলই বর্তমানের জড়া, ব্যথা, ক্লান্তি, আর কখনো কখনো সেই জঞ্জাল থেকে কুড়িয়ে পাওয়া টুকরো আনন্দ। জীবন এমন কেন? কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন চোখের কোণ ভিজে আসছিল তপার। রাফিদের কথায় সচকিত হয়ে উদ্গত কান্নাকে রুখে দিল তপা। দর্পণের সাথে বন্ধুত্ব কবেই পোক্ত হয়েছে, আজ তোমার সাথে হলো। এখন আমাকে একটু হেল্প করো তো তপা। কি হেল্প? রুমা আপুর হাজবেন্ড তো অন্য তদারকি নিয়ে ব্যস্ত। আমি একা দেখে কুলিয়ে উঠতে পারছি না। তুমি একটু দেখবে আমি কিছু মিস করে গেলাম কিনা। আমি ছাদে না এলে কি করতে? কি আর করতাম, কষ্ট করে করে নিতাম কাজ। সুযোগের সদ্ব্যবহার আর কি।
বলেই হেসে ফেলল রাফিদ, এরপর বলল, দাঁড়াও, আমার বেস্ট ফ্রেন্ড দর্পণকে নিয়ে আসি, সেও দেখুক। তপার বিষণ্ণতা যেন আরো প্রগাঢ় হচ্ছিল। রাফিদ কারণ জিজ্ঞেস করতে পারে না, তবে খুব করে চাইতো কিছুটা আনন্দক্ষণ তপাকে দিতে। কিছু হাসি, কিছুটা আনন্দ, যা জাগতিক দুঃখবোধ কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেয়। বাড়ি ভর্তি মানুষ আজ, আগামীকাল বিয়ে। এত মানুষের ভিড়ে দর্পণকে ছেড়ে অফিসে যেতে মন সায় দেয়নি তপার। সোমা এসে বিশেষভাবে বলে গেছে হলুদ শাড়ি পরতে হবে। এখন এসব হই হট্টগোল ওর ভালো লাগে না, খুব দ্রুতই বোধ হয় সে বুড়িয়ে গেছে। কিন্তু সোমা, সাইদা আন্টি ওকে এত ভালোবাসেন যে তপা না করতে পারে না। একটা হলুদ শাড়ি দিয়ে গেছে সোমা। হলুদের জন্য সব কাজিনদের জন্য একই রকম শাড়ি কেনা হয়েছে। মিউজিক চলছে গতকাল থেকে, রাতে বন্ধ হয়েছিল, সকাল থেকে আবার শুরু হয়েছে। দর্পণ প্রথমে বেশ মজাই পাচ্ছিল, কিন্তু এত লম্বা সময় ধরে সে এসবে অভ্যস্ত নয় বলে একটু সমস্যা হচ্ছিল। তপা ভাবল ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনা যাবে, তাছাড়া ওর ওষুধও শেষ, তাও কেনা যাবে। ভাবতেই দর্পণকে নিয়ে বেরিয়ে এলো। রাফিদ তখন গেটের কাছেই দাঁড়িয়েছিল, ওকে দেখে বলল, কোথাও যাচ্ছ? হ্যাঁ, কিছু ওষুধ কিনবো দর্পণের। আর আমাকে প্রেসক্রিপশন দিলে আমি এনে দিতে পারতাম। না না, তোমাকে কষ্ট করতে হবে না, এমনিতেও একটানা এই শব্দ থেকে একটু ব্রেক দেব, আর একটু ঘোরাও হবে ওর, তাই বেরুচ্ছিলাম। আমি আসতে পারি তোমাদের সাথে? তপা ইতস্তত করে বলল, তোমার কাজ নেই? নেই মানে? হাঁপিয়ে উঠেছি বলে রেস্ট নিচ্ছিলাম। ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব নিয়ে এখন ওয়েডিং প্ল্যানারও হয়ে গেছি সোমার বিয়ের। ওর কাছ থেকে পেমেন্ট আদায় করে ছাড়ব। রাফিদের বলা ভঙ্গিতে মৃদু হাসল তপা। আজ রোদ ঝলমলে দিন, তবে গরম তেমন নেই, বাতাস আছে। তপা আর রাফিদকে গেট দিয়ে বেরুতে দেখলেন শিরিন। তিনি খেয়াল করে দেখেছেন তপার প্রতি রাফিদের অন্যরকম একটা মায়া জন্মেছে, ওর ছেলের জন্য। এটা কি কেবলই সহজাত প্রবৃত্তি, নাকি অন্য কিছু আছে? রাফিদ তার সন্তান, অন্য সবার চোখ এড়িয়ে গেলেও তার চোখে রাফিদের চোখে মুখের আনন্দ, উপচে পড়া খুশি অগোচরে নেই। তিনি ওকে চেনেন। এক অজানা আশঙ্কায় তার সমস্ত শরীর কেঁপে উঠল। তার সন্তানের জন্য আশঙ্কা। যদি এটা সত্যি হয়, রাফিদ ভীষণ কষ্ট পাবে। এত অসম্ভবকে কেউ ভালোবাসে না। রাফিদের সাথে সরাসরি কথা বলতে হবে তাকে, যত দ্রুত সম্ভব। তোমার ফিউচার প্ল্যান কি রাফিদ? ফটোগ্রাফিটাই কি প্রফেশন হিসেবে নেবে নাকি অন্য কিছু? ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে রাফিদকে প্রশ্ন করল তপা। এই সময়টায় স্কুল, অফিস আওয়ার বলে পথচারী তুলনামূলক কম, তাই হাঁটতে ভালো লাগছে। তাছাড়া এখানে ঢাকার মতো সর্বক্ষণ অতিরিক্ত মানুষের চাপ নেই। রাফিদ সহসা উত্তর দিল না, কয়েক মুহূর্ত ভেবে বলল, আসলে বাংলাদেশে ফটোগ্রাফার হিসেবে তেমন একটা স্কোপ নেই। যদি প্রফেশন হিসেবে ভাবতে চাই আর কি। আমার ইচ্ছে ছিল বাইরে কোথাও চলে যাবার, কিন্তু আমি চলে গেলে মা খুব কষ্ট পাবে। আমার খুশির জন্য কিছু বলবে না, কিন্তু আমি জানি সেটা, তবে ফটোগ্রাফি আমি ছাড়তে পারবো না। তপা একবার রাফিদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, ছেলেটার চোখে আশ্চর্য ভাবালুতা। ছবি তোলার সময় কি ভীষণ অন্যরকম আনন্দ ওর চোখে মুখে ফুটে উঠে তা তপা দেখেছে। উপলব্ধি করেছে ভয়াবহ রকম প্যাশনেট না হলে এতটা সম্ভব নয়। এতটা ভালোবাসার যে ফটোগ্রাফি, তা কেমন নির্দ্বিধায় মায়ের জন্য ছাড়তে চাইছে। অথচ তুহিন মাকে একবার আন্তরিকভাবে জিজ্ঞেসও করেনি যে মা বাড়িটা ভাঙতে মন থেকে রাজি কিনা। তার কত স্বপ্ন জুড়ে আছে এটা তো ওর অজানা নয়। মানুষে মানুষে কত বৈপরীত্য। আমার মনে হয় কি জানো তপা, সব মানুষকেই কেন একটা চাকরি কিংবা ব্যবসার পেছনে ছুটতে হবে? ওটাই কি একমাত্র ক্যারিয়ার? এর বাইরের পৃথিবীতে কত কি আছে আবিষ্কারের, কত কি দেখার আছে। সেসবের পিছে কেউ ছুটতে চাইলে কেন পেছনে থেকে অট্টহাসি হেসে তাকে ছুঁড়ে ফেলা হবে? কিছু মানুষ থাকুক না তার স্বপ্ন নিয়ে। তপা মৃদু হেসে বলল, এরকম স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু বাস্তবতা যখন তাদের স্বপ্নে আঁচড় ফেলতে থাকে, তখন বাধ্য হয়ে তারা নিরাপত্তা খুঁজতে চায়। জীবনের মৌলিক চাহিদার নিরাপত্তা। তখন ওই স্বপ্নগুলো কোথায় হারিয়ে যায়, আর খুঁজে দেখবারই অবকাশ হয় না সহসা। হঠাৎ কোনো একদিন হয়তো ভীষণ নিঃসঙ্গ কোনো মুহূর্তে মনে পড়ে, আরে, আমার তো অন্য একটা জগৎ ছিল। পরের দিনের কর্মব্যস্ততা আবার সেই মুহূর্তের অতৃপ্ত দীর্ঘশ্বাসটুকু শুষে নেয়। মুহূর্তের জন্য রাফিদের পা থমকে গেল।
তপার সাথে জীবনদর্শনের কতটা ফারাক রাফিদের। তবুও আজ এইসব কথা শুনতে ওর বিরক্ত লাগলো না কেন যেন। কথাগুলো অনেকের জন্য ঠিক, কিন্তু রাফিদ তো স্রোতের বিপরীতে চলা মানুষ। জন্মগতভাবে সামাজিক অবস্থানের দিক থেকেও সে আশীর্বাদপুষ্ট, প্রিভিলেজড। খাওয়া পড়ার চিন্তা কখনো ওকে করতে হয়নি। তেমন হলে কি সে জীবন নিয়ে এখন যা ভাবে সেভাবে ভাবতে পারত? কি জানি। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার কাছে মনে হয় নিজের ভেতরের তাড়নাতেও সাড়া দেয়া উচিত। আত্মার তৃপ্তি না থাকলে রক্তমাংসের একটা কাঠামো ছাড়া মানুষের আর কি বা থাকে বলো তো? তুমি তাদের যে দীর্ঘশ্বাসের কথা বলে, সেই দীর্ঘশ্বাস কি তাদের আদৌ ভালো থাকতে দেয়? আমি ইঁদুর দৌড়ে বিশ্বাসী নই। আমি মানসিক শান্তিতে বিশ্বাসী। আমার শান্তি আমার প্যাশনের মধ্যে। তপা ম্লান হেসে ভাবল, রাফিদ জীবনের অলিগলিতে হয়তো হেঁটেছে, কিন্তু সেসব অলিগলির ঘুপচিতে কখনো পা মারায়নি। জীবন তার কাঠিন্য ওকে দেখায়নি, কিংবা সে নিজেই দেখতে চায়নি। বয়সের চাইতে মানুষ পরিণত হয় অভিজ্ঞতায়। তপা জীবনের অনেক কদর্য রূপ দেখেছে, রাফিদ দেখেনি এখনো। তাই বোধ হয় সে এতটা সুখী, এত সুন্দর করে হাসতে পারে। সহসা রাফিদকে কিঞ্চিত ঈর্ষা হলো তপার। জীবনের সব জটিলতাকে সে কেন এত সহজভাবে ভাবতে পারে না। হঠাৎ ওদের বিপরীত পাশের ফুটপাতের কিছুটা সামনে ভীষণ হট্টগোল শোনা গেল। ওরা দ্রুত পা চালালো সেদিকে। দর্পণ তপার কোলের মধ্যে এলিয়ে ঘুমিয়ে পড়েছে কখন যেন। হইচইতে জেগে উঠল। শোনা গেল একটা চোর ধরা পড়েছে পালাতে গিয়ে। শুনেই রাফিদ ছুটে গেল সেদিকে। তপা দর্পণকে নিয়ে খুব দ্রুত হাঁটতে পারছে না, তবুও যতটা দ্রুত সম্ভব পা চালালো। উত্তেজিত জনতার ভিড় সেখানে। তাদের মধ্যে কয়েকজন লোকটা উত্তম মধ্যম দিতে শুরু করেছে। বাকিরাও উদ্যত হচ্ছে। রাফিদ হাঁচড়ে পাছড়ে ঢুকে পড়ল ভিড়ের মধ্যে। কিছু ওর উপরেও এসে পড়ল লোকটাকে উদ্ধার করতে গিয়ে। এই ধরনের পরিস্থিতিতে কথা কেউ শুনতে চায় না। রাফিদ ভেতরে ঢুকে পড়ল একেবারে লোকটার সামনে। এরপর ভীষণ কর্তৃত্বপ্রায়ণ গলায় বলল, ওকে আপনারা পুলিশে ধরিয়ে দিন। এভাবে কাউকে মারার অধিকার আপনার আমার নেই। তবুও কিছু অতি উৎসাহী লোক ক্ষান্ত হচ্ছে না, কিন্তু কয়েকজন রাফিদকে সমর্থন করল। রাফিদ আবারও তার গাম্ভীর্য ধরে রেখে বলল, কারোর জীবনের মূল্যের কাছে অন্য কিছু মূল্যবান নয়। লোকটার কিছু হয়ে গেলে আপনারা ঘুমাতে পারবেন রাতে? মনে হবে না যে একটা মানুষের জীবনের ঋণ রয়ে গেছে আপনার? আপনি একজন খুনি। একজন মানুষের রক্তের দাগ লেগে রয়েছে আপনার হাতে। দেশে আইন আছে, তারা বিচার করবে। আমরা বিচারক নই। শাস্তি দেবার দায়িত্বপ্রাপ্ত যারা আছে, তাদেরকে সহযোগিতা করুন। রাফিদের অভিব্যক্তিতে ঠিকরে পড়ছিল ব্যক্তিত্বের প্রাবল্য। ওর অত্যাশ্চর্য দৃঢ়তায় এবার ক্ষান্ত হলো লোকজন। দর্পণ রাফিদকে মারমুখী জনতার ভিড়ে ঢুকে পড়তে দেখে ভয়ে কাঁদছে। তপা এখানে একা থাকবে ভেবে অনেকগুলো প্রয়োজনীয় ফোন নম্বর সেভ করে রেখেছিল মোবাইল ফোনে। হেঁটে আসতে আসতেই লোকাল থানায় কল করে ইনফর্ম করেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এলো, লোকটাকে থানায় নিয়ে গেল। রাফিদ সহ কিছু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পরিস্থিতি শুনল। এরপর কয়েকজনকে সাক্ষী হিসেবে যেতে বলল তাদের সাথে। তপা আজ অন্য একজন রাফিদকে দেখল। সদা হাসুজল ছেলেটার কি দুর্দান্ত সাহস! অন্যায় মেনে না নেবার কি দুর্দমনীয় শক্তি! ওই সময় দেখলে কে বলবে এই ছেলেই কি নির্মল হাসি হাসতে পারে। তপা এগিয়ে এসে বলল, ব্রাভো ম্যান। রাফিদ মৃদু হাসল, কিছুটা যেন লাজুক আভা ফুটল গালে। ওরকম অবস্থায় যেভাবে ঢুকে পড়লে, তোমার ভয় করেনি? রাফিদের মধ্যে আবার নিজের আগের সত্তা ফিরে এলো। ভয় তো কিছুটা ছিলই, কিন্তু শুধু ভয়ের জন্য এত বড় একটা অন্যায় চোখের সামনে দেখেও পিছিয়ে আসবো কি করে? ওখানে যারা লোকটাকে মারছিল, তাহলে তাদের সাথে আমার পার্থক্য থাকলো কই? বিবেকের খোঁচায় আমিও তো রাতে ঘুমাতে পারতাম না। তপা বহুদিন পরে মন থেকে হাসল, তোমার মতো একজন মানুষ আমার বন্ধু, ভাবতেই গর্ব হচ্ছে। রাফিদ মনে মনে বলল, আমি তো আরো বেশি কিছু হতে চাই তোমার। এটা জানলেও কি এই গর্ব থাকবে নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? তপা মুখে বলতে পারল না। কয়েক মুহূর্ত আগেই যে অসীম সাহস বুকে এসে ভর করেছিল, তা যেন কোথায় মিলিয়ে গেল। বরং আশঙ্কার মেঘ ঘনীভূত হলো হৃদয়ে। থ্যাংক ইউ, তপা। কেন? আমাকে তোমার বন্ধু ভাবার জন্য। দর্পণ এবার রাফিদের দিকে হাত বাড়িয়ে দিল নিজে থেকে। রাফিদ কোলে নিতেই শক্ত করে জড়িয়ে ধরল। এই শিশুটা ওকে নিজের আপন ভেবেছে, ওর বিপদের আশঙ্কায় কেঁদেছে। ভাবতেই কি যে আনন্দ হলো ওর।
শিরিন বিকেলে তপার ঘরে এলেন, এটা সেটা নিয়ে নানান কথার পরে তিনি বললেন, তোমার সামনে তো গোটা জীবন পড়ে আছে। দর্পণও খুব ছোট। নতুন করে আবার চিন্তা করবে না কখনো? তপা ম্রিয়মাণ গলায় বলল, আমার এখন পুরো জগৎটা দর্পণকে কেন্দ্র করে আন্টি। তাছাড়া ন্যাড়া বেলতলায় একবারই যায়। শিরিন বুঝলেন তার আশঙ্কাই সত্যি। তিনি এই কথাটা জানতেই এসেছিলেন, তার ছেলের জীবনের প্রশ্ন এখানে। তাই ভেবেছিলেন তপার মনোভাব জানবেন। ওরও কি রাফিদের প্রতি মুগ্ধতা আছে? কিন্তু বুঝলেন পুরোটাই রাফিদের দিক থেকে একতরফা। তপাকে তিনি যেটুকু চিনেছেন তাতে এটুকু উপলব্ধি করেছেন, মেয়েটা ভীষণ শক্ত ধাতের। আত্মসম্মানবোধ অত্যন্ত প্রখর। মেয়েটাকে তার ভালোই লাগে। কিন্তু সেই তো। তিনি সিঁড়ি উঠতে উঠতে কিছুটা অসুস্থ বোধ করলেন। রাফিদের ঘরে এসে দেখলেন সে নেই। ছাদে আছে বোধ হয়। বিয়ের কত আয়োজন ওকে দেখতে হচ্ছে। আজ রাতেই তিনি ছেলের সাথে কথা বলবেন। অঙ্কুরে যেটুকু কষ্ট হবে, বৃক্ষে রূপান্তরিত হবার পরে তার শিকড় সমেত উপড়ে ফেললে যন্ত্রণা হবে বহুগুণ। ছেলেকে তার বোঝাতেই হবে। রাতে খাবার পরে রুমে এসে রাফিদ দেখল মা বসে আছেন। তিনি হেসে বললেন, খাওয়া হলো? হ্যাঁ মা। উফ, সারাদিন যা ধকল গেল। কাল তো আরো যাবে। হুম। এদিকে এসে বস, কথা বলি তোর সাথে। রাফিদ মায়ের কোলে মাথাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। মাথাটা ব্যথা করছে মা, একটু চুলে বিলি কেটে দাও তো। ছেলের মুখে অনাবিল হাসি দেখে তার মন ভালো হয়ে গেল। ছেলেবেলা থেকেই সবসময় এমন করে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ত রাফিদ। তিনি আগের মতো বিলি কেটে দিতে লাগলেন পরম মমতায়। সিলেটে এসে দিব্যি ভীষণ ভালো আছিস মনে হচ্ছে। রাফিদের হাসি বিস্তৃত হলো, হুম। অনেক ভালো লাগছে এবার এসে। বিশেষ কোনো কারণ আছে? রাফিদ আয়েসে চোখ বন্ধ করেছিল, এবার ঝট করে চোখ খুলে মা দিকে তাকিয়ে দেখল, তিনি অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। সে বুঝল, ওর অনুভূতি মা অগোচরে নেই। সবার কাছ থেকে লুকাতে পারলেও এই একজনের কাছ থেকে সে কিছুই আড়াল করতে পারবে না। রাফিদ উঠে বসে মায়ের হাত ধরে বলল, বিশেষ কারণ আছে মা। কারণটা নিজের মুখে আমাকে বলা যায়? আমি কোন বিষয় তোমার কাছ থেকে লুকিয়েছি? এবার কিন্তু নিজে থেকে জানাসনি। আমি নিজেই সদ্য জেনেছি মা। তাই আমি বলতাম তোমাকে। ভালোবাসিস তপাকে? রাফিদ মাথা নেড়ে বলল, হুম। কেন? এত ব্যাকরণ খুঁজিনি তো মা। শুধু জানি ওকে ভালোবেসে ফেলেছি, সাথে দর্পণকেও। ওদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। মনে হয় ইস, সময়টা যদি থেমে থাকতো। দর্পণ যখন হাসে আমার মনে হয় সেই হাসিটা আমি সারাদিন ধরে দেখি। তপার বিষণ্ণ মুখটা দেখলে নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয়। মনে হয় ওর এক টুকরো হাসি ফোটার কারণ কেন সবসময় হতে পারি না। ছেলের স্বপ্নাতুর চোখ দেখতে দেখতে শিরিনের মন আবারও আশঙ্কাগ্রস্ত হয়। তিনি রাফিদের গালে হাত রেখে বললেন, কিন্তু বাবা, তপা তো এটার জন্য প্রস্তুত নয়। আমি অপেক্ষা করব মা, যতদিন লাগে আমি অপেক্ষা করতে রাজি আছি। যদি কখনো ও রাজি না হয়, তুই ভীষণ কষ্ট পাবি। এখনই এসব ভাবতে চাই না আমি। রাফিদের গলায় আর্তস্বর। যদি তপা রাজিও হয়, তোর বাবা, ও তো মানতে চাইবে না। সমাজ। তপা যদি সবকিছুর সাথে এত লড়াই করে জীবনে এগিয়ে যেতে পারে, আমি কেন ভালোবেসে ওর পাশে দাঁড়াতে পারবো না মা? তাছাড়া সমাজের ভয় আমি কবেই বা করেছি। তবুও আমার মনে হয়, তুই ওকে ভুলে যা বাবা। এখনো সময় আছে। একটা অসম্ভব জিনিসের পেছনে ছুটে নিজেকে কষ্ট দিস না। ভালোবাসার উপরে যে মানুষের নিয়ন্ত্রণ থাকে না, সেটা আমি এই কয়েকদিনে উপলব্ধি করেছি মা। আগে কখনো এমন মনে হয়নি। এখন বুঝতে পারি, কেন মানুষ তার ভালোবাসার মানুষের একটুখানি মন ভালো রাখার জন্য এত স্যাক্রিফাইস করে। জীবনের পথে চলতে চলতে আচমকা কোথাও বাধা পড়ে যায় মানুষ। সেই অদৃশ্য সুতোর বাঁধনে এতটা শক্তি যে সমস্ত জাগতিক সুখকেও তুচ্ছ মনে হয়। যন্ত্রণাও সয়ে নেয়া যায়। আমি সব সহ্য করতে পারবো মা, শুধু তুমি কোনো আপত্তি করো না প্লিজ। তুমি আমার জীবনী শক্তি। তুমি যদি আমাকে নিরাশ করো, আমার জন্য পথটা আরো কঠিন হবে মা। আমি তো ভালোবেসেছি, অন্যের জন্য ক্ষতিকর কিছু করিনি। তুমি আমার পাশে থাকবে না মা? শিরিনের ভেতরটা হু হু করে উঠল এক পৃথিবী হাহাকারে। তার ছেলেটা ভীষণ অন্যরকম। একই সাথে ড্যামকেয়ার আবার ভীষণ সংবেদনশীল। এই দুটো বৈপরীত্য ওর মধ্যে বিচিত্রভাবে সহাবস্থানে আছে। তবে এমন কাতর আরতি এর আগে কোনোদিন ছেলের মুখে শোনেননি। এতটা করুণ আবদারও আগে শোনেননি।
রাফিদ তার একমাত্র সন্তান। সমাজের ভয় তিনি পান না। পেলে বহু বছর আগে তিনি জয়নুলের হাত ধরতে পারতেন না। তাছাড়া তপাকে তিনি যেটুকু চিনেছেন তাতে এটুকু উপলব্ধি করেছেন মেয়েটা খুব ভালো। মেয়েরা দৃঢ়চেতা হলে অনেকের অপ্রিয় হয়ে ওঠে। ডিভোর্সের পরে একটা মেয়ে ভেঙেচুরে না গিয়ে মাথা উঁচিয়ে লড়াই করতে গেলেও লোকে সেটা নিয়ে বিরূপ মন্তব্য করতে, নোংরা ইঙ্গিত করতে পিছপা হয় না। কিন্তু ঘুরে দাঁড়ানোটাও তো প্রত্যেকের অধিকার। তিনি একজন নারী বলেই হয়তো অন্য নারীকে এতটা ভালোমতো পড়তে পারেন। তার আশঙ্কার জায়গাটা ভিন্ন। 8 বছর বয়সী ছেলের একবার ভীষণ অসুখ করেছিল, মাসখানেক বিছানায় পড়েছিল। তখন তিনি যেভাবে ভয় পেয়েছিলেন, হঠাৎ করে তেমন একটা বুকে কাঁপন তোলা ভয় তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি রাফিদের মাথায় হাত রেখে মৃদু গলায় বললেন, আমি এটুকু জানি তুই কোনো ভুল করবি না। সব সময় তোর সাথে ছিলাম, সামনেও আছি। কিন্তু বাবু, যা করবি ভেবেচিন্তে করিস। ও যদি রাজি হয়েও যায়, তারপর? মোহ আর ভালোবাসা, দুটোর মধ্যে বিস্তর ফারাক। একদিন গিয়ে যদি তোর এখনকার ভালোলাগা কেটে যায়, যদি মনে হয় দর্পণ তোর নিজের সন্তান নয়, তখন ওই মেয়েটা আরেকবার ভেঙে পড়বে। ওকে ভালো রাখতে গিয়ে আগের চাইতেও বড় আঘাত দিয়ে ফেলবি তখন। মানুষের মন সবসময় পরিবর্তনশীল। আজ যেটা ছাড়া মনে হবে জীবন বৃথা, কাল তা বোঝা মনে হতে পারে। পাবার আগে একটা জিনিস যত সুন্দর মনে হয়, পেয়ে গেলে বেশিরভাগ সময়ই সেটা কেটে যায়। তখন আর ওই জিনিসটা আমাদের টানে না। রাফিদ এবার মায়ের কাঁধে মাথা রেখে বলল, আমি অনেক ভেবেছি মা। বিশ্বাস করো, এই 1 সপ্তাহে আমি শুধু ভেবেছি। তুমি হয়তো মনে করতে পারো যে সৌমির সাথে এত সহজভাবে ব্রেকআপ হয়ে গেল, সেটা তপার সাথেও হতে পারে। কিন্তু মা, দুটো অনুভূতি পুরোপুরি আলাদা। সৌমির সাথে আমার সম্পর্ক ভেঙেছে কিছুদিন আগে, কিন্তু তিক্ততা জমছিল আরো অনেক আগে থেকে। আর এখন বুঝতে পারি সেই সম্পর্কে ভালোবাসা অবশ্যই ছিল, কিন্তু গভীরতা ততটা ছিল না। গভীরতা থাকলে ওর সাথে সাথে বিয়ে করে ফেলতে পারতো না, আমিও এতটা নির্বিকার থাকতে পারতাম না। তুমি চিন্তা করো না মা, আমি এমন কিছু করব না যা তোমার আদর্শকে, তোমার শিক্ষাকে ছোট করে। একটা কবিতা পড়েছিলাম তোমার রবীন্দ্রনাথের, পুরোপুরি মনে নেই, শুধু একটা লাইন মনে আছে, কঠিনেরে ভালোবাসিলাম। তোমার নিজের ভালোবাসার পথটাও মসৃণ ছিল না, তুমি কিন্তু বাবার সাথে সংসার করছো। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোর সকল ইচ্ছে পূরণ করুন। তুই সুখী হ, বাবা। বাইরে থেকে আচমকা দরজা নক করা হচ্ছে। আসতে পারি? অপ্রত্যাশিত পরিচিত গলা শুনে জনেই উঠে দাঁড়ালো। এসো। ভেতরে এসে দাঁড়ালো জয়নুল। কোনো খবর ছাড়া এখানে তাকে দেখার প্রত্যাশা অন্তত মা ছেলে কেউই করেনি। তুমি তুমি আসবে আমাকে আগে বলনি তো? শিরিনের গলায় বিস্ময়, তা উপভোগ করে জয়নুল বললেন, আগে বললে তোমার এই বিস্মিত মুখটা দেখতে পারতাম না। তাছাড়া সাইদা এত করে বলল, ভাবলাম চলে আসি। ও আমাদের এত সাহায্য করেছিল, এভাবে ফেরাই কি করে? রাফিদ ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে। তুমি কেমন আছো রাফিদ? ভালো। তুমি কেমন আছো? ভালো। তুমি আমাকে দেখে খুশি হওনি মনে হচ্ছে। রাফিদ এই কথার উত্তর দিল না। বাবার সাথে ওর দূরত্ব বিস্তর। কেউই কারোর সাথে তেমন সহজ হতে পারে না। রাফিদ ভাবছিল বাবার এভাবে হঠাৎ আগমনের কারণ কি। উদ্দেশ্য ছাড়া তিনি এক পাও নড়েন না। জয়নাল সাহেব এসেছেন এক ঢিলে 2 পাখি মারতে। প্রথমটা সাইদার কথা রাখতে। আরেকটা কারণ রাফিদ। সে যতই গাইগুই করুক এবার তিনি ওকে ঘরমুখ করতে বদ্ধপরিকর। সব ব্যবস্থা তিনি করে ফেলেছেন, প্রয়োজনে বাধ্য করবেন। ছেলের খামখেয়ালি তিনি আর বরদাস্ত করবেন না। ফেরার সময় ছেলেকে সাথে নিয়েই ফিরবেন। সোমার সাথে পার্লারে এসেছে তপা। বিয়ের আগের দিন রাতে রবিনের সাথে একচোট ঝগড়া হয়েছে সোমার। ঝগড়ার বিষয়টা খুবই শিশুসুলভ, কিন্তু তপার মজাই লেগেছে। তবে দর্পণকে আনলেই বোধহয় ভালো হতো। এত লম্বা সময় লেগে যাবে সে বুঝতে পারেনি। সোমার সাজ পছন্দ হয়নি, এত বিশেষ একটা দিন ওর জন্য। এত আয়োজন, অথচ আজই কিনা এমন লাগবে। এমন তো না যে আজ যা হয়েছে হয়েছে, পরে আবার ঠিকমতো সাজগোজ করা যাবে। তাই মুখ ভালো করে ধুয়ে মেকআপ তুলে আবার নতুন করে সাজানো হচ্ছে। সে বায়না করেছে তপাকেও এখান থেকে একেবারে সেজে বেরুতে হবে। গতকাল হলুদের কথা মনে পড়ল ওর। হলুদ শাড়িটা পরেছিল। রাফিদ দর্পণের জন্য একটা হলুদ জামা এনে দিয়েছিল। কি সুন্দর লাগছিল দর্পণকে। রাফিদ অনেকগুলো ছবি তুলেছে।
ওর কাছ থেকে ছবিগুলো নিতে হবে। তপা ভাবল অনেকদিন সাজের অভ্যাস নেই, ইচ্ছেও নেই, কিন্তু সোমার জন্য আজ এত আনন্দের একটা দিন। ওকে এভাবে দেখলে বেচারি মন খারাপ করবে। তাই ভাবল একেবারে হালকা করে এখান থেকে সাজবে। যে সময় লাগছে, বাসায় গিয়ে আর সময় হবে না। সাইদা আন্টি গতকাল ওকে একটা শাড়ি উপহার দিয়েছেন আজ পরার জন্য। তাদের অনুভূতিকে সে খাটো করতে পারে না। সাজ প্রায় শেষের দিকে, তখন ওর ফোনটা বাজল। রাফিদ, বলো। আমি পার্লারের বাইরে দাঁড়িয়ে আছি, দর্পণকে নিয়ে এসেছি। ওকে নিয়ে এসছো কেন? আজ বাইরে ওয়েদার দেখেছো? কি করব বলো, তোমাকে খুঁজছিল, কাঁদছিল। ওর কান্না সহ্য হচ্ছিল না, তাই নিয়ে এলাম। তপার চুল ঠিক করা হয়নি তখনও, কিন্তু আর এক মুহূর্ত বসল না। দর্পণ কাঁদছিল, এটা শোনার পরে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো, সোমাকে বলল, আমি দর্পণকে নিয়ে আসছি। বাইরে আসতেই দেখল দর্পণকে একেবারে তৈরি করে নিয়ে এসেছে রাফিদ। রাফিদের গায়ে খয়েরি রঙের একটা পাঞ্জাবি, দর্পণের গায়েও। ওকে তাকাতে দেখে রাফিদ বলল, সাইদা আন্টি দিয়েছেন পাঞ্জাবি। ওরটা আমারটার যেদিন মাপ দেয়া হয় সেদিন অর্ডায় দেয়া হয়েছিল। তপা হেসে দর্পণকে কোলে নিল। রাফিদ তপার দিকে এবার ভালো করে তাকালো। চুলগুলো এলোমেলো, তবে এই শাড়িতে ভীষণ মানিয়েছে। এত রঙিন শাড়ি পরতে সে কখনো তপাকে দেখেনি। অন্যরকম লাগছে মেয়েটাকে, যেন একটা রঙিন প্রজাপতি। দর্পণের জন্য চিন্তিত হয়ে ছুটে এসে সন্তানকে দেখে যে হাসিটা হাসল তপা একেবারে ভেতর থেকে উৎসারিত হাসি। সেই হাসিটা এত সুন্দর। রাফিদ একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল সেদিকে। তপাকে প্রথম দেখেই মনে ধরেছিল কবিরের। তখন বিয়ে করার কথা ভাবছিল, ওকে দেখে মনে হলো ওর বউ হিসেবে এই মেয়েটাই পারফেক্ট হবে। এমন সুন্দরী একটা মেয়ে সে মনে মনে চাইছিল, প্রেজেন্টেবল, ওর পাশে দাঁড়ালে নিজের গ্ল্যামার আরও বাড়বে। সাথে খোঁজখবর নিয়ে জানল মেয়ে মধ্যবিত্ত ঘরের, তখন ওর আগ্রহ বেড়ে গেল। কবিরের প্রচুর টাকা, এমন বিলাসবহুল জীবন পেলে যেকোনো মেয়েই ওকে তোয়াজ করে চলবে সারা জীবন। শাড়ি, গহনার স্তূপের মধ্যে বসে বসে ওর ঘরের শোভাবর্ধন করবে, লোকের চোখ কপালে উঠবে। আহা, ভাগ্য বটে কবিরের। টাকা, সাথে সুন্দরী বউ। আরেকটা কারণ হলো, বাইরের দুনিয়ায় কবির কি করলো না করলো তা নিয়ে একেবারেই মাথা ঘামাবে না। তপা বিয়েতে রাজি হলে বন্ধুমহলে কবির হেসে বলেছিলাম না রাজি হবে, এরা আত্মেই গোল্ড ডিগার হয়। এত টাকাওয়ালা পাত্র হাতছাড়া করার মতো বোকামি কেউ করে নাকি? বিয়ের পরেই কবির উপলব্ধি করল, তপাকে যেমন ভেবেছিল তেমন নয়। তবে ইমোশনাল ফুল। গদগদ হয়ে একটু প্রশংসা করলেই গলে যায়। স্ত্রীর মন রক্ষার জন্য কিছুদিন সে পুতু ধরনের প্রেমও করেছে ওর সাথে। ব্যাস, আর কি লাগে? ওর প্রেমে তখন নতুন বউ হাবুডুবু। টাকার সাথে সাথে সে সুপুরুষও বটে। কত মেয়ে ওর আগে পিছে ঘুরেছে, কবির অবশ্য কাউকে না করেনি কখনো। আবার হ্যাঁও বলেনি। নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে অনেক মেয়েকে। সে আগুন, পতঙ্গ তো ছুটে আসবেই। ধরি মাছ না ছুঁই পানি, এই নীতিতে চলেছে সব সময়। সে বিয়ে করে ফেলায় সেসব মেয়েদের মন ভেঙেছে। তা ভাঙ্গুক, সে তো কাউকে সেধে গিয়ে বলেনি ওর পিছে পড়ে থাকতে। বিয়ের 6 মাস পর কবিরের মনে হতে থাকে, তপা আসলেই একটু অন্যরকম। দামি গিফট পেয়েও অনেক সময় এটা সেটা প্রশ্ন করে বসে। শান্তিতে যে বাসায় বসে একটু পানীয়ের তৃষ্ণা মেটাবে তাও সম্ভব হচ্ছিল না। মাঝে মধ্যে ঝগড়াও লেগে যায়। হিসেবে যেন কোথাও ভুল মনে হয় কবিরের। কবির চেষ্টা করে তপাকে কি করে দমানো যায়, সে তপার চারিত্রিক ত্রুটি খুঁজতে থাকে। ওর মনে হয় একটা মেয়ে যখন এত ভালো এমন দেখাচ্ছে, নিশ্চয়ই ওর অগোচরে কিছু আছে। অনেক চেষ্টা করেও সে কিছু পায় না। এরপর নতুন করে ফাঁদ পাতে, অন্য একটা নম্বর থেকে তপাকে উস্কাতে থাকে। কিন্তু পাত্তা পাওয়া যায় না। কবিরের সন্দেহবাতিকগ্রস্ত মন অন্য উপায় খুঁজতে থাকে। একটা বড় ধরনের ত্রুটি, যা দিয়ে মেয়েটাকে দমানো যাবে। যে বন্ধুমহলে সে দম্ভভরে তপাকে বলেছিল গোল্ড ডিগার, তারা তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। কবির কারোর উপহাস বসে বসে শুনবে এমন মানুষই নয়। তাদেরই একজন বলল, বাচ্চা নিয়ে নে। একটা বাচ্চা হয়ে গেলে দেখবি, আর তোর উপরে চোখ রাঙাবার সাহস পাবে না। নিজে তো কিছু করে না, বাচ্চা সহ বাপের বাড়িতে কয়দিন থাকবে। তখন তোর নাম জপবে সারাদিন। এই আইডিয়াটা ওর পছন্দ হয়। যদিও এখনই সে সন্তান চায় না, তবে তপাকে হাতে রাখতে হলে এর বিকল্প নেই।
একটা সাধারণ মেয়ে ওকে ছেড়ে যাবে, এটা ওর জন্য চূড়ান্ত অপমানের। তাই এত নাটকে আচরণ। উত্তরাধিকার সূত্রেই ওর এত সম্পদ। তবে ওর প্রবল আরাধ্য হলো ক্ষমতা। যত বেশি টাকা, তত বেশি মানুষের আনুগত্য। এই সম্পদ সে বহুগুণে বাড়িয়েছে, সব যে সঠিক পথে তাও নয়। অনেক আঁকাবাঁকা পথে ওর পা পড়েছে। এসব নিয়েই তপার কৌতূহল, প্রায়ই প্রশ্ন করে, এত টাকা কোত্থেকে আসে তোমার? কবির মনে মনে ভীষণ বিরক্ত হয়, না চাইতেন সব পাচ্ছে যেখানে, সেখানে এত প্রশ্ন কেন? তবে সে হাসিমুখে জবাব দিত, সব তো তোমার জন্য। আমাকে এর জন্য কত পরিশ্রম করতে হয়। এত টাকার তো দরকার নেই। যা আছে, যথেষ্ট। এত পরিশ্রম করতে হবে না। বিয়ের 1 বছরের মাথায় তপা একদিন এসে বলে ওর কিছু বন্ধুরা মিলে একটা চ্যারিটি ফাউন্ডেশন খুলবে, পথশিশুদের নিয়ে। সেও ওদের সাথে কাজ করতে চায়। বাচ্চাদের পড়াবে ফ্রিতে। সাথে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। কবিরের ভালো লাগেনি কথাটা, সে বলল, ওদের ডোনেশন দিয়ে দিও। তোমাকে কেন ওদের সাথে কাজ করতে হবে? এত ভালো একটা উদ্যোগ, আমি সাথে থাকবো না? সেটা তো নিষেধ করিনি। কিন্তু রাস্তার বাচ্চাদের কেন তোমার গিয়ে পড়াতে হবে? রাস্তার বাচ্চা মানে কি? ওরা ছোট্ট শিশু মানুষ। তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। সেদিন প্রথম তপার তেজ দেখেছিল কবির। অনেক পাত্তা দিয়েছে সে, সেদিন ওর ধৈর্যের বাঁধ ভেঙেছে। তুমি দরকার হলে ওদের যা লাগে সব টাকা দাও। কিন্তু তুমি আমার স্ত্রী, রাস্তায় নামার আগে কথাটা ভুলে যেও না। তোমার স্ত্রী সেটা আমার একটা পরিচয়, কিন্তু আমি নিজেও একটা আলাদা সত্তা, কথাটা মনে হয় তুমি ভুলে গেছো। তাছাড়া আমার বন্ধুরা যারা এত চমৎকার একটা উদ্যোগ নিয়েছে, তারা ভিখারি নয়। তোমার টাকা দিয়ে তুমি অংশ নিতে পারবে। আমার তৃপ্তি কোথায়? সেদিন কবিরের ইচ্ছে হয়েছিল চর মেরে সোজা করতে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করেছিল, কারণ ওর মাথায় তখন সন্তানের পরিকল্পনা। তবে এইসব চ্যারিটি ফ্যারিটি করার সম্মতি দেয়নি। অনেক মাথায় তোলা হয়েছে আর নয়। যেসব জনসেবায় স্পন্সর টনসর পাওয়া যায়, সেসব করা যায়। এসব অতি মোরালিটি, কি দরকার ওর টাকা দিয়ে? কবির তুহিনকে টাকা দেয় ব্যবসার জন্য। এটাও ওর একটা পরিকল্পনা। তপার পরিবার ওর পক্ষে থাকলে তপাকে কোণঠাসা করে রাখা যাবে। কিন্তু একদিন এত কিছু করেও কবির নিজের হার ঠেকাতে পারল না। চরম অপমানিত হয়েছে সে নিজের পরিচিত গণ্ডিতে। ওর দয়া আর করুণায় লালিত পালিত শ্রেণীর অনেকেও আড়ালে আবডালে ওকে নিয়ে হেসেছে ডিভোর্সের পরে। হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল কবির। তপার কথা মনে হলেই ভেতরটা ফুঁসে ওঠে ওর। ওর বাড়িটা নাকি ওর স্মৃতির জায়গা, শান্তির জায়গা। তপা অসম্ভব ঘাড়ত্তারা, বেয়াদব মেয়ে হলেও ওর ভাইটা ওর মতো খারাপ নয়। বুদ্ধি আছে। নিজের অঙ্কের একটা ভুল সমাধানের হিসেব মেলাতে মেলাতে ভাবল কবির। সোমা একের পর এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে। একটা মেয়ে ছবি তুলতে কত ভালোবাসে রে। ক্লান্তি নেই এতটুকু। অথচ রাফিদ ক্লান্ত হয়ে যাচ্ছে। এর মধ্যেই সে বার কয়েক তপা আর দর্পণের খোঁজ নিয়েছে। ওকে দেখলেই দর্পণ ওর কোলে আসতে চাইছে। ছবি তোলার ফাঁকে কয়েকবার নিয়েছে ও। কিন্তু সবসময় পারছে না বলে বাবু মন খারাপ করছে। ইস, যদি ছবি তোলার দায়িত্ব না থাকতো, কত ভালো হতো। ওদের দুজনেরও ছবি তুলেছে। রাফিদ আর দর্পণের একই রকম পাঞ্জাবি, তাই তপা ওদের ছবিও তুলে দিয়েছে। এর মধ্যে একটা ছবি সে শুধু তপার তুলেছে। সেটার জন্য অনুমতি নেওয়া উচিত ছিল। কিন্তু মেয়েটা রাজি হবে না। পরক্ষণেই মনে হয়েছে অনুমতি একবার তো নেয়াই হয়েছে, বারবার নেবার প্রয়োজন আছে। এই নিয়ে দ্বিধা দ্বন্দ্ব চলছে ভেতরে। যাই হোক, শূন্যে দৃষ্টি মেলা উদাস এক তরুণী ক্যামেরা বন্দী হয়েছে। অন্যায় কিছু তো নয়। তপা দর্পণকে খাইয়ে দিতেই একবার রাফিদ এসে দর্পণকে কোলে নিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি ওকে রাখছি। মলিনা নিচে সাইদা আন্টির সাথে আছে। তার যদি সাহায্য হয়, সেজন্য তপাই থাকতে বলেছে। রাফিদ আরেকবার এসে দেখল তপা ভীষণ ঘামছে। সে কোত্থেকে একটা ছোট্ট রিচার্জেবল হ্যান্ডফ্যান এনে দিয়ে গেল। প্রচণ্ড গরম পড়েছে আজ, মনে হয় বৃষ্টি হবে। রবিনের সাথে ছবি তোলার সময় সোমা ওর ফোন থেকে কিছু ছবি দেখিয়ে সেরকম ভঙ্গিতে এক্সপ্রেশন দিতে বলল। কিন্তু রবিন বেচারার ক্যামেরা সাইনেস আছে বলে মনে হলো। সে পারছে না। সোমার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে কেঁদে ফেলবে। এতদিন ধরে সে স্বপ্ন দেখেছিল বিয়ের দিন এভাবে ওভাবে কত ছবি তুলবে। কিন্তু এমন নিরামিষ ছেলে সব ভণ্ডুল করে দিল। সে দুঃখ পেয়ে বলল, এমন নিরামিষ একটা মানুষ কেন তুমি?
রবিন বলল, নিরামিষ মানুষকেই তো ভালোবেসেছ। এরপর ফিসফিসিয়ে বলল, তোমার ভালোবাসায় আমিষ হয়েও যেতে পারি। সেজন্যই তো দ্রুত বিয়েটা করে ফেললাম। সোমা কিঞ্চিত লজ্জা পেল, আশেপাশে তাকিয়ে দেখল কেউ শুনেছে কি না কথাগুলো। সে লাজুক মুখেই কপট রাগ দেখিয়ে রবিনের চোখের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ। রবিন হেসে ফেলল, সাথে সাথে শাটার চাপল রাফিদ। এই ছবিটা চমৎকার হয়েছে। এত মিষ্টি লাগছে দুজনকে। দূরে তাকিয়ে একবার তপাকে দেখল রাফিদ। এমন একটা দিন কি ওদের জীবনে আসবে? ভালোবাসা মানুষকে কতটা বদলে দেয়। বিয়ে নিয়ে ওর একটা অনীহা তৈরি হচ্ছিল, কিন্তু এখন চাতকের মতো অপেক্ষা করছে কবে আসবে সেই ক্ষণ। আদৌ আসবে তো? জয়নুলের চোখ সারাক্ষণ রাফিদের উপরেই ছিল। ওই মেয়েটার প্রতি ছেলের যে একটা দুর্বলতা তৈরি হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। তিনি কথায় কথায় দুই একজনের কাছ থেকে জেনেছেন মেয়েটা ডিভোর্সি, তার উপর একটা বাচ্চাও আছে। তার একটা মান সম্মান আছে। তিনি জীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। ছেলের খেয়ালিপনার জন্য তিনি প্রতিপন্ন হতে রাজি নন। তাছাড়া তার ছেলেটা বড্ড অস্থির স্বভাবের, আজ এটা নিয়ে মেতে থাকে তো কাল অন্যটা। তিনি তার ব্যবসায়ী বন্ধুকে কথা দিয়েছেন তার মেয়ের সাথে ছেলের বিয়ে দেবেন। মেয়েটা বেশ ভালো। এই ডিভোর্সি মেয়ের মোহ কাটতেও সময় লাগবে না বলেই তার বিশ্বাস। রাফিদের এই মুহূর্তের দুর্বলতা তিনি জেনে গেছেন। ছেলেকে ঘরে ফেরাতে সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে তিনি পিছপা হবেন না। সন্তানের ভালোর জন্য এটুকু তিনি করতেই পারেন। রাফিদকে তার সাথে ফিরতেই হবে। ইলার ডেলিভারির সময় যত ঘনিয়ে আসছে, মেয়েটা কেমন মনমরা হয়ে যাচ্ছে। তুহিনের বাইরে ব্যস্ততা বেড়েছে। স্ত্রীকে তেমন একটা সময় দিতে পারে না। বাড়িতে জহুরা চেষ্টা করেন পুত্রবধূকে সময় দিতে, সাথে সাথে থাকার চেষ্টা করেন। এটা সেটা গল্প করেন। বাবার বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিল। প্রথম সন্তান জন্মের সময় তারা চেয়েছিলেন মেয়ে তাদের সাথে থাকুক। ইলার মা মারা গেছে ওর বিয়ের কিছুদিন পরেই, তারপর থেকে বাবার বাড়িতে যায় না সে। এবারও না করে দিয়েছে। তুহিনও বলল এখানেই থাকতে। ওর এখন শ্বশুর বাড়ি গিয়ে থাকার সময় নেই। তুহিন ফিরে 8টার পরে, এরপর যেটুকু সময় দিতে পারে সেটুকুই ইলার স্বস্তি। এত ব্যস্ততার কি আদৌ প্রয়োজন ছিল? জহুরার নানারকম চিন্তার শেষ নেই। সবচাইতে বড় চিন্তা তপাকে নিয়ে। মেয়েটা বড্ড একগুঁয়ে। চলার পথে কখনো কখনো সমঝোতা করতে হয়, সে এসবের ধার ধারে না। ভীষণ আশঙ্কা হয় তার, ওইটুকু একটা সন্তান নিয়ে কত দূরের একটা অচেনা জায়গায় গিয়ে একা একা থাকছে। এখন আবার বাড়ির চিন্তা, সাথে ঘরেও শান্তি নেই খুব একটা। তুহিনের সাথে ইলার প্রায়ই কথা কাটাকাটি লেগে যাচ্ছে ইদানিং। তিনি তুহিনকে বলেছেন, মেয়েটার এই অবস্থায় তোর আরেকটু সংযত হওয়া উচিত। মা, আমার ব্যবসাটা এখনো ঠিকঠাক দাঁড়ায়নি। আমার এত সময় কই? বউয়ের পেছনে পড়ে থাকলে কয়দিন পরে পথে বসতে হবে। জহুরা তার বাড়ির দিকে তাকান। এই বাড়িটা তার শ্বশুর সারা জীবনের সঞ্চয় দিয়ে করেছিলেন। এর বাইরে আসলেও তাদের তেমন সচ্ছলতা নেই। সারা জীবন কেটেছে হিসেব করে, এটা নিয়ে তার কখনো আক্ষেপ হয়নি। এসবের মধ্যেই তিনি ভালো থাকতেন। তার স্বামী একটা চাকরি করতেন, হিসেব করা টাকায় মাস যেতেই টানাটানি পড়ত। দোতলা বাড়িটা ভাড়া থেকে যা আসতো তা জমা হতো। ভবিষ্যতে কোন কাজে লাগে? তুহিন প্রথমবার ব্যবসা করতে গিয়ে সেই সমস্ত টাকা খুইয়ে ফেলেছে। অল্প কিছু মূলধন ছিল, এরপর আবার কবিরের কাছ থেকে ধার নিয়ে নতুন করে শুরু করেছে কয়েক বছর ধরে। লোকসান হয় না এখন, কিন্তু লাভও খুব একটা হয় কি না তা তার ছেলেই ভালো বলতে পারবে। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে তার মনে হয়, এত দীর্ঘ জীবন না পেলেই হয়তো তার ভালো হতো। একটা ছোট্ট সুখী সুখী সংসারের ছবি নিয়েই তিনি ওপারে চলে যেতে পারতেন। জানেন এসব ভাবনা ঠিক নয়, তবুও প্রচণ্ড হতাশা তাকে ভাবতে বাধ্য করে। জহুর তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, তখন দরজায় শব্দ হলো। তিনি সালাম ফিরিয়ে দরজা খুললেন। তুহিন হন্তদন্ত হয়ে বলল, মা, ইলাকে মনে হয় হাসপাতালে নিতে হবে। অবস্থা ভালো মনে হচ্ছে না। তিনি ছুটে এলেন। রাতে 3:30টায় হাসপাতালে ছুটতে হলো তাদের। যখন খবর এলো যে কন্যা সন্তান হয়েছে, মা মেয়ে সুস্থ আছে, তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। তিনি বহুদিন পরে বাইরে তাকিয়ে ভোরের নতুন সূর্যোদয় দেখলেন। অনেক অস্বস্তির খবরের মধ্যে এই খবরটা ভীষণ প্রশান্তিদায়ক। একটু আগের কোলাহল থিতিয়ে পড়েছে। সোমাদের বাড়িটা এখন একেবারে শান্ত। সায়েদা মাঝে মধ্যেই কেঁদে ফেলছেন।
যতই আশেপাশে স্বস্তি খুঁজতে যান, আসলে যে আজকের পরে তিনি একা হয়ে গেলেন এই উপলব্ধি একটা শূন্যতা তৈরি করেছে ভেতরে। অপরদিকে মেয়ের খুশি দেখেও খুশি হয়েছেন ভীষণ। বদলি হবার আগ পর্যন্ত যদিও সোমা আরো কিছুদিন থাকবে এখানে, তারপরও মন প্রবোধ মানছে না তার। শিরিন তার সাথেই ঘুমান। আজ বেশিরভাগ আত্মীয় স্বজন চলে গেছেন, তবুও তিনি তাকে একা ছাড়লেন না। রাফিদ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। গত কয়েকদিন ভীষণ ঝক্কি গেছে ওর উপর দিয়ে। ক্লান্তিতে দু চোখ ভেঙে আসছে। এর মধ্যে জয়নুল এসে বললেন, যাক ঘুমাওনি তাহলে? তোমার সাথে জরুরি কথা আছে। বলো। কালই চলে যেতে চাইছিলাম, কিন্তু সাইদা মানছে না, তাই পরশু ফিরেছি আমরা। সব গোছগাছ করে নিও। আমি সিলেটে আরো কিছুদিন থাকব। তোমরা যাও। আমি কোনো কথা শুনতে চাই না। এটাই ফাইনাল। আমাদের সাথেই ফিরবে তুমি। আমি বললাম তো। রাফিদকে থামিয়ে দিলেন জয়নুল, তোমার বিয়ের পাকা কথা হয়ে গেছে। আমি ইকবাল ভাইকে কথা দিয়েছি। তার মেয়ে তরির সাথে তোমার বিয়ে হবে। তুমি ফিরে গিয়ে তরির সাথে দেখা করবে। আমার বিয়ে? তরিতাহত রাফিদ অস্ফুট স্বরে বলল কথাটা। এরপর সম্বিত ফিরে পেয়ে ক্ষুব্ধ গলায় বলল, জীবনটা আমার। কাকে বিয়ে করব সেটা তুমি ঠিক করে দিতে পারো না, তো তুমি নিজে ঠিক করবে? কাকে? রাফিদ উত্তর দিল না। জয়নুল বললেন, ওই বাচ্চাওয়ালা ডিভোর্সি মেয়েকে। এবার রাফিদ চমকে উঠল। সে ঝট করে মুখ তুলে বাবার দিকে তাকালো। সেদিন তোমার মায়ের সাথে যখন কথা বলছিলে কারোর জন্য অপেক্ষা করতে চাও, তখন আমার কানে এসেছিল কথাগুলো। কিন্তু মেয়েটাকে, আজকে তোমার অবস্থা দেখে নিশ্চিত হলাম। রাফিদ জীবনে প্রথমবার ভয় পাচ্ছে, নিজের জন্য নয়, তপার জন্য। বাবা যদি তপাকে অপমান করে বসেন। তুমি আমার সাথে ফিরে বিয়েতে রাজি হলে ভালো, আর না ফিরতে চাইলেও সমস্যা নেই। ওই মেয়েকে অপমানিত হতে দিতে চাও নাকি সুবোধ বালকের মতো আমার কথা মেনে নিতে চাও, সেই ডিসিশন তোমার। রাফিদের চোয়াল শক্ত হয়ে এলো। তীব্র রাগ দমাতে হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে রইল। তপাকে সে কখনো অপমানিত হতে দিতে পারবে না ওর জন্য। আবার ওকে ভুলে বিয়েও করবে না সে কখনো। বেশ খানিকটা সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে। বাবার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি। তুমি যদি ভেবে থাকো তপাকে অপমান করে তুমি শান্তি পাবে, সেটা তোমার ভুল ধারণা বাবা। তোমার আসলে সন্তানের প্রয়োজন নেই। একটা পাপেট প্রয়োজন, যাকে তুমি তোমার ইচ্ছায় নাচাতে পারবে। তপাকে খারাপ কিছু বললে আমার চোখে কতটা নিচে নেমে যাবে ভেবেছ? সন্তানের শ্রদ্ধা চির জীবনের জন্য তুমি হারিয়ে ফেলবে। এবার তুমিও ঠিক করো, তুমি কোনটা চাও? একটা নির্দোষ মেয়েকে অপমান করে নিচে নেমে যেতে নাকি সম্মানটুকু ধরে রাখতে? জয়নুলের চোখে চোখ রেখে কথাগুলো বলল রাফিদ। জয়নুল ক্ষণকাল নীরব রইলেন, ছেলের চোখের ওই তীক্ষ্ণ দৃষ্টিকে পর্যবেক্ষণ করলেন। এরপর বললেন, ঠিক আছে, এবার আমি কিছু বলবো না। কিন্তু তুমিও মনে রেখো, তুমি যা চাইছো তা কখনো হবে না। আমার একটা সম্মান আছে সোসাইটিতে, সেই সম্মান আমি খোয়াব না কিছুতেই। তোমাকে 1 সপ্তাহের সময় দিলাম। এর মধ্যে বিয়েতে সম্মতি না দিলে ওই মেয়ের কোনো ক্ষতি করতে আমার খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। ধরো যদি ওর চাকরিটা চলে যায়, ওইটুকু সন্তানকে নিয়ে তোমার জন্য ওর পথে বসতে হবে। ও তোমাকে তখন ভালোবাসবে তো? বলেই বেরিয়ে গেলেন, রাফিদকে আর উত্তর দিতে না দিয়ে। রাফিদের ঘুম বহু আগে উড়ে গেছে। মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে গেছে। ওই চাকরিটুকুই তো মেয়েটার সম্বল। অনেক এনজিওর সাথেই বাবার উঠা বসা আছে। এটা করা তার জন্য অসম্ভব নয়। 7 দিন অনেক সময়, ওকে ভাবতে হবে কিভাবে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। তার একটা পথ নিশ্চয়ই বের করবে সে। নইলে ভালোবেসেছে কেন? মনের বিক্ষুব্ধ অবস্থা কাটাতে সে ছাদে এলো। ঘুম আগেই বিদায় নিয়েছে চোখ থেকে। ক্লান্তিতে, ক্ষোভে মাথা ফেটে যাবার জোগাড়। এখনো আলোকসজ্জা আছে। ছাদে উৎসবের ধ্বংসাবশেষ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। সুদূর আকাশের ওই স্নিগ্ধ চাঁদ আর অজস্র তারারা যেন ওকে সঙ্গ দেবার অভিপ্রায় জ্বলজ্বল করছে। মনকে কিছুতেই সে প্রবোধ দিতে পারছে না। এখনো ঘুমাওনি? তুমি না বললে সোমার বিয়ে শেষ হলেই এমন ঘুম দেবে যে 24 ঘন্টা ঘুমাবে। পরিচিত গলায় সে পেছনে তাকিয়ে তপাকে দেখল। উত্তর দিল না। কি হয়েছে? শরীর খারাপ করেছে? রাফিদের মধ্যে সদা প্রাণোচ্ছল ব্যাপারটি নেই। যারা সবসময় হাসি খুশি থাকে, তাদের হঠাৎ মন খারাপ হলে তা সকলের চোখে পড়ে। না, ঠিক আছি। কিছু তো একটা হয়েছেই। নইলে এমন গোমরামুখ রাফিদকে তো কখনো দেখিনি আগে।
তপার মুখে মৃদু হাসি। রাফিদ বলল, তুমি আমাকে বোঝো তপা? তপা হেসে বলল, এটুকু বুঝি যে আজ তোমার মন ভালো নেই। মন খারাপ থাকলে নিজের সবচাইতে ভালো লাগার কাজগুলো করতে হয়, তাহলে দেখবে মেঘ কেটে যাবে। রাফিদের কাছে তখন পুরো পৃথিবীটাই যেন বিস্মৃতির অতলে। মন পুরোপুরি কালো মেঘের দখলে, হারিয়ে ফেলার দুশ্চিন্তায় সে অস্থির হয়ে উঠেছে ভেতরে। পাওয়ার আগেই যদি হারিয়ে ফেলে। তাছাড়া রাফিদ কখনো কপটতা শেখেনি। মনে এক মুখে আরেক এভাবে সে থাকতে পারে না। কিছুই সে ভাবতে পারল না, কি বলছে না বলছে নিজেও জানে না, তবুও গলায় স্বর ফুটল। অস্ফুট স্বরে সে ঘোরগ্রস্ত হয়ে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিয়ে বলল, তুমি কি আমার হাতটা একবার ধরবে তপা? নিমিষেই তপার মুখ থেকে হাসি মিলিয়ে গেল, এক পৃথিবী কাঠিন্য এসে ভর করল তপার মুখাবয়বে। সে ইস্পাত দৃঢ় গলায় বলল, না। এরপর হনহনিয়ে প্রায় ছুটে দুদ্দার নেমে গেল সিঁড়ি বেয়ে। তপার চলার শব্দে সে সচকিত হল, কত বিশাল বড় ব্লান্ডার সে করে ফেলেছে বুঝতে পারল। রাগে ক্ষোভে সে নিজের হাত দিয়ে কার্নিশে আঘাত করল। মনে হলো ওর হৃৎপিণ্ডটা কেউ যেন খামচে ধরেছে। পুরো পৃথিবীর উপরে, বাবার উপরে, নিজের উপরে ওর অসম্ভব রাগ হলো। সে কার্নিশে হেলান দিয়ে বসে পড়ল। একটা অসীম স্বপ্নের ভেলায় ভাসছিল রাফিদ, সেই ভেলা যেন নিমিষের ঝড়েই ডুবে গেল অতল বিষাদী সমুদ্রে। যে সমুদ্রের থই নেই, সে হাবুডুবু খাচ্ছে। ওর দম আটকে আসছে। বুকের ভেতরের নিঃসীম হাহাকার ওর টুটি চেপে ধরে আছে যেন সর্বশক্তিতে। সে তো তপাকে ভালো রাখতে চেয়েছিল, নিজেই কি না ওর কষ্টের কারণ হয়ে গেল। রাফিদের মনে হচ্ছে সে যেন মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল। যে চোখ বন্ধুত্ব দেখতে শুরু করেছিল, সে চোখেই কি করে নিজের জন্য ঘৃণা দেখবে। সে পারবে না, ওর দুঃসাহস হার মানছে আজ। তপা যদি ওকে সবার সাথে গলিয়ে ফেলে। ভাবে 8-10 জন অন্য ছেলেদের মতো সেও মেয়েদের সম্মান দিতে জানে না। এটা সে কিছুতেই সহ্য করতে পারবে না। তপাকে আরো ভালো করে আবিষ্কার করতে চেয়েছিল সে, নিজেকে আরো মেলে ধরতে চেয়েছিল ওর কাছে। ওই প্রান্তের মানুষটা ওকে একসেপ্ট করতে পারবে কি না, বা আরো কতটা পথ হাঁটতে হবে, তা বুঝে মনের দুয়ার খুলতে চেয়েছিল। আজ কেন তবে ওর সংযম বাঁধ মানল না। দুই হাতে নিজের চুলগুলো খামচে ধরে আকাশের দিকে তাকালো রাফিদ। দূর দিগন্তে ভেসে থাকা ওই রাতের সারথিরাও আজ রাফিদকে এক ফোঁটা স্বস্তি দিতে ব্যর্থ হল। চির বহমান সময় বয়ে গেলে, কিন্তু সে কতক্ষণ ধরে ছাদে একইভাবে বসে রইল তার হিসেব ওর কাছে রইল না। যখন নেমে বিছানায় গা এলিয়ে দিল, তখনও তীব্র অস্বস্তি একটা ছোট্ট বিষকাটা হয়ে যেন ওর হৃৎপিণ্ডে খোঁচাতে থাকল। চোখে পাতায় ঘুম নামল না এক ফোঁটা। এই রাত তার সমস্ত আধার জেকে বসে রইল ওর হৃদয়ে। সকাল হতেই তপার ঘুম ভাঙল, দর্পণ এখনো ওঠেনি। গতকাল আগে আগে ঘুমিয়ে পড়েছিল বলে মাঝরাত থেকে জেগে বসেছিল, ভোরের দিকে ঘুমিয়েছে। রাতে রাফিদের কাণ্ডের কথা মনে পড়ল। তপার মনে হচ্ছিল, সে কি রাফিদকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছিল, যার জন্য ওর মনে এরকম একটা আশা জন্মেছে। ছেলের নিখাদ বন্ধুত্বের প্রস্তাব ফেরায়নি সে। তখন সত্যিই মনে হয়েছিল রাফিদের মধ্যে পুরোপুরি বন্ধু হবার মতো একটা ব্যাপার আছে। রাফিদও যে আর 10টা ছেলের মতো বন্ধুত্বের পরে এভাবে এগুতে চাইবে এটা তপা ভাবতে পারেনি। ছেলেটাকে ওর অন্যরকম মনে হয়েছিল। মানুষ চিনতে কি সে আবারও ভুল করল? না, এভাবে হবে না। ওকে আরও শক্ত হতে হবে। আজ মলিনা আসবে না। তপাও ছুটি নিয়েছে। হাতমুখ ধুয়ে দর্পণের খাবার বানাচ্ছিল, তখনই ঘুম ভেঙে গেল দর্পণের। দর্পণকে ফ্রেশ করে দিয়ে নিয়ে টেবিলে বসল। ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে নিল। এরপর মাকে কল দিল। তুহিনের মেয়ে হয়েছে রাতে, ওকে ছবি পাঠিয়েছে। এত মন খারাপের মধ্যে এই খবরটা স্বস্তির। ভাইয়ের সাথে যতই বনিবনা না হোক, ওর সদ্য ভূমিষ্ঠ সন্তানের সেসবের দায় নেই। তপা সেভাবে ভাবেও না। ভিডিও কলে আরেকবার শিশুটাকে দেখল, ইলার সাথে কথা বলল। কিন্তু ভাই বোন একে অপরকে যেন খানিকটা এড়িয়েই গেল। এর মধ্যে দর্পণ উসখুস করতে শুরু করলো বাইরে যাবার জন্য। কিন্তু তপা পণ করেছে আজ সে কোনোভাবেই রাফিদের মুখোমুখি হবে না। দর্পণ একটু পরপর হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে দরজা ধরে ধরে উঠে দাঁড়াচ্ছে, এরপর ধাক্কা দিচ্ছে। মুখে অবদ্ধ শব্দ করে বোঝাতে চেষ্টা করছে, ঘরের এই দম বন্ধ পরিস্থিতিতে সে থাকতে চায় না। তপা ওকে কোলে করে বিছানায় তুলে দিল। এরপর ওর যত খেলনা আছে সব বের করে দিল। কিছুক্ষণের জন্য এসবে মেতে উঠে আবারও হাঁপিয়ে গেল। এবার জেদ শুরু করেছে। কিন্তু তপা অনড় রইল। একসময় দর্পণ চিৎকার করে কান্না শুরু করল।
রাফিদের ঘুম এসেছিল সকালের দিকে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে বাগানে বসে অপেক্ষা করছিল কখন দর্পণ বাইরে আসবে। ওর সাথে কিছুক্ষণ খেললে হয়তো ভেতরটা শান্ত হতো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও তার দেখা মিলল না। কিছুক্ষণ পরে দর্পণের অনবরত কান্নার সুর ভেসে আসছিল, তবুও ওই ঘরের কপাট খুলল না। তখন যা বোঝার সে বুঝে নিল, ছোট্ট শিশুটা ওর কাজের জন্য কষ্ট পাচ্ছে। এটা ভাবলেই মনটা বিষিয়ে যাচ্ছে ওর। শেষমেশ মায়ের কাছে গেল। শিরিন রাফিদকে দেখে কাছে ডাকলেন, কি রে, খাবি না? খেতে ইচ্ছে করছে না মা, আমি তোমার কোলে একটু মাথা রাখি মা। ছেলের কাতর স্বর শুনে তার মুখাবয়বে দুশ্চিন্তার ছাপ পড়ল। তিনি বসে কোল পেতে দিলেন ছেলের জন্য। রাফিদ গুটিসুটি মেরে মায়ের কোলে মাথা রাখল। তোর কি হয়েছে বাবা? কিছু না তো মা। তিনি রাফিদের মুখটা দুই হাতে আলতো করে ধরে পরিমাপ করলেন যেন কিছু একটার। এরপর বললেন, মাকে মিথ্যে বলবি? আচ্ছা মা, ভালোবাসলে কি সবসময় কষ্ট পেতে হয়? কষ্ট করে পাওয়া যায় বলেই তো ভালোবাসা অমূল্য বাবা। তুই তো কষ্ট মানতে রাজি, তাহলে সেটা সইতে এত কষ্ট হচ্ছে কেন? রাফিদ বাবার বলা কথাগুলো মাকে বলল। এরপর বলল, আমি এখন যাব না মা। এখানে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, ও এখানেই থাকে। এখানে থেকে মিনিট 5-এর দূরত্ব। ওর ওখানে কিছুদিন থাকবো। তোর বাবার কথার জন্যই শুধু তোর মন খারাপ, নাকি আরো কিছু আছে? তোমাকে তো সব বলি মা। এটা এখন বলবো না, পরে বলবো। তুমি শুধু আমাকে এটুকু বলো তো মা, তুমি আমাকে এত বোঝো কিভাবে? আমি তোকে পেটে ধরেছিল, তোর জীবনের সব ধাপে তুই আমার এই 2 হাতে বেড়ে উঠেছিস ধীরে ধীরে। আমি তোকে বুঝবো না? আমি তোকে পড়তে পারি। রাফিদ এবার চুপচাপ শুয়ে রইল। শিরিন ছেলের মাথায় স্নেহার্দ্র স্পর্শ দিতে লাগলেন। রাফিদ একসময় ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল, তখনও দর্পণের কান্না ভেসে আসছিল বন্ধ দরজার ওপার থেকে। ওর সহ্য হচ্ছিল না, কিন্তু নক করার মতো সাহস সঞ্চয় করতে পারল না। ক্যামেরা নিয়ে বেরিয়ে এলো বাইরে। ভোরের দিকে বৃষ্টি হয়েছে, পথঘাট ভেজা। সেই ভেজা পথ ধরে সে হাঁটল উদ্দেশ্যহীন। কয়েকবার ছবি তোলার চেষ্টা করল, কিন্তু হলো না। প্রিয় ক্যামেরাটাও আজ বড্ড অসহ্য লাগছে। দর্পণের ওই কান্না ওর ভেতরে তোড়পাচ্ছে। কিছুতেই কোথাও মন বসল না। শেষমেশ ফিরে এলো। গেটের ভেতরে ঢুকতে ঢুকতে দেখল তপা ভেতরে ঢুকে আবারও দরজা বন্ধ করে দিল। তার মানে মেয়েটা সে না থাকায় বেরিয়েছিল দর্পণকে নিয়ে। ওর আশার আভাস পেয়ে ভেতরে ঢুকে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে। কিন্তু ওই শিশুর কান্না থামছেই না আজ। অবশেষে রাফিদের ধৈর্যের বাঁধ ভাঙল। সে তপার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নক করতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। এভাবে তপার বাসায় নক করা ঠিক হবে না। মেয়েটা ওকে দেখলেই আর দরজা খুলবে না। অধৈর্য হয়ে যদি সে জোরে ধাক্কাধাক্কি শুরু করে, পাছে লোকে ভুল বোঝে, সাথে তপা। এসবের পরোয়া সে করে না, কিন্তু তপা যদি কিছু মনে করে। রাফিদ আবারও বাগানে নেমে এলো। এরপর মুঠোফোন বের করে তপাকে কল করল, কিন্তু মেয়েটা ধরল না। রাফিদ কয়েকবার চেষ্টা করে বুঝল ওটা বেজেই যাবে, লাভ হবে না। সে টেক্সট করল একটা, তপা প্লিজ, দর্পণকে একবার আমার কাছে আসতে দাও। ও এসব কিচ্ছু বোঝে না। আমি প্রমিজ করছি, তোমাকে একটুও বিরক্ত করব না। শুধু দর্পণকে একবার দেবে আমার কাছে, প্লিজ। এটা পাঠিয়ে আবার লিখল, আমি মন্দ ছেলে নই, প্রমিজ রাখতে জানি। কিছুক্ষণ পরে তপার দরজা খুলল। রাফিদ এগিয়ে গেল। দর্পণের দিকে হাত বাড়াতেই সে ঝাঁপিয়ে চলে এলো ওর কোলে। ভীষণ কাঁদছে সে। রাফিদের গালে, কপালে আছড়ে দিচ্ছে নখ দিয়ে, চাপড়ও দিচ্ছে। যেন সারাদিন কেন সে ওর কাছে আসেনি, ওকে ওই দম বন্ধ করা ঘর থেকে উদ্ধার করেনি, এর শাস্তি দিচ্ছে ছোট্ট অভিমানী দর্পণ। রাফিদ আদর করতেই ওকে জড়িয়ে ধরল শক্ত করে। রাফিদের ভেতরে কি যেন হয়ে গেল মুহূর্তেই। মনে হলো এই নিষ্পাপ, পবিত্র শিশুটিকে ছাড়া সে বাঁচবে কি করে। এত অল্প সময়ে ও যে ওর জীবনের একটা অংশ হয়ে উঠেছে। তাকিয়ে দেখল, তপা কোনো কথা না বলেই ভেতরে চলে গেছে। দর্পণের অভিমান ভাঙিয়ে ওর সাথে খেলছে রাফিদ। সারাদিন পরে খোলা জায়গা পেয়ে হঠাৎ হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠছে। রাফিদ সেই হাসি দেখে দর্পণকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, আমার ফিরে যাবার সময় হয়ে আসছে। তোকে ছাড়া আমি বাঁচব কিভাবে বাবা? দর্পণ কি বুঝল রাফিদ জানে না,
তবে সে ওর চোখে হাত দিয়ে পানি মুছে দিতেই উপলব্ধি করছিল রাফিদের অবচেতনেই কখন যেন ওর চোখ দুটো ভিজে উঠেছিল। বুঝতেই পারেনি। এক পৃথিবী মা এই শিশুটি কি করে ওর কষ্টটা বুঝল তা লাঘব করারও চেষ্টা করছে। এক পাথুরে রমণীর একজোড়া শীতল চোখ, আর এর এক জোড়া মায়ামো ছোট্ট হাত। এত মায়া সে কাটাবে কি করে? ও তো পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। চলবে তহকেগ।